সিএসটা আছে কারো কাছে? সিএসটা অনুযায়ী আমাকে একটু নাম্বারিংটা বলেন তো দেখি। আপনাদের সিএস অনুযায়ী নাম্বারিংটা কি? 1 নম্বর 2 নম্বর, এটা তো 2 হবে। এটা কি 3 না 4? এটা মনে হয় এইটা মনে হয় 3। আইসিটি মনে হয় 4 নম্বর। 5 এটা, তাহলে ঠিক আছে 6 হবে। হ্যাঁ, 6, 7, 8, 9, 10, 11। হ্যাঁ, এই মডিউলটা সবাই বের করবেন, যেটা কিনা মেইনটেইন এন্ড এনহ্যান্স প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল কম্পিটেন্সি। আচ্ছা, এই 2টা মডিউলের কিন্তু সরি, এই 2টা ইউনিটের এটা কিন্তু একটা ইউনিট। তাহলে একটা ইউনিটের আপনাদের কাছে হচ্ছে 2টা মডিউল আছে, অর্থাৎ 2টা সিবিএলএম কিন্তু আপনাদের কাছে। তো 2টা সিবিএলএম নিয়ে বসবেন। প্রথমে হচ্ছে আমি শুরু করব হচ্ছে এখানে আপনাদের টেকনিক্যাল কম্পিটেন্সিটা নিয়ে, তারপরে হচ্ছে প্রফেশনাল কম্পিটেন্সি। আগে টেকনিক্যাল কম্পিটেন্সি কিছু জিনিস হচ্ছে বোঝাবো, এরপরে হচ্ছে প্রফেশনাল কম্পিটেন্সি। সো শুরু করলাম আমি। সবাইকে মডিউল নিয়েছেন? আদারওয়াইজ দাম আমি সিবিএলটাও শেয়ার করি। 5 আর 7 সম্ভবত আমাদের সিরিয়ালে। 5 আর 7? ওই সিএসটা আছে না আপনাদের কাছে? সিএস এর জাস্ট উপরে দেখবেন কোর্স কারিকুলামটা আছে, একটু দেখে নিন। আর আমি বের করবো হচ্ছে আমার এই অনুযায়ী হচ্ছে এটা। টেকনিক্যালটা এখন, পরে হচ্ছে 5 নম্বরটা। আমার এখানে মডিউল অনুযায়ী 5 আর 7ই আছে। আপনাদের বেটার হচ্ছে কোর্স কারিকুলামের নাম্বারিংটা দেখে নিন। যদি আমি নাম্বারিংটা দেখতে নিষেধ করি সবাইকে, পরে নাম্বার মনে রাখে সবাই, কিন্তু আমার নাম কিন্তু মনে রাখা লাগবে সবারই। আমি এখন ওপেন করলাম হচ্ছে আপনাদের এই মডিউলটা, মেইনটেইন এন্ড এনহ্যান্স টেকনিক্যাল কম্পিটেন্সি, যেটা মডিউল নেম। এই মডিউলটা সবাইকে বের করেন। এটা পেজ নাম্বার বলে দিচ্ছি, শুরু করার থেকে। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না সবাই? জি ম্যাম। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, প্রথম যে টপিকটা আমাদের এই মডিউলের, সেটা হচ্ছে মেইনটেইন টেকনিক্যাল কম্পিটেন্সি। সো টেকনিক্যাল কম্পিটেন্সি নিয়ে হচ্ছে আগে আমরা জানবো, তারপরে হচ্ছে প্রফেশনাল কম্পিটেন্সিটা। সো এটা পেজ নাম্বার পেজ 5। ওকে, আচ্ছা, এই 2টা লার্নিং আউটকাম আমি একটু শর্ট আপনাদেরকে বলে দিই। যে 2টা মডিউল হচ্ছে আমরা আজকে, এই 2টা মডিউল নিয়ে যেহেতু একটা ইউনিট আমাদের, আমি একবারে হচ্ছে আপনাদেরকে লার্নিং আউটকাম গুলো একটু বলে দিই। যে আমাদের এই 2টা মডিউল থেকে, 2টা ইউনিট থেকে, সরি একটা ইউনিট থেকে এবং 2টা মডিউল থেকে আমরা যা শিখবো, আমাদের যে সিএসটা আছে না, প্রত্যেকটা অকুপেশনের আমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সিএস আছে, তাই না? তো এই সিএসটা কিভাবে হচ্ছে আমরা আমাদের টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ আমরা তো সবাই আমাদের নিজেদের সিএসটা দেখেছি প্রত্যেকটা অকুপেশন। তো ওই অকুপেশন ওয়াইজ হচ্ছে যে সিএস গুলো এখানে কিভাবে আইডেন্টিফাই করব, সেভাবে সিএসটা এখানে, সেই সিএসটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট। অর্থাৎ আমরা নিজেদের অকুপেশনের সিএসটাকে হচ্ছে আইডেন্টিফাই করতে শিখবো। এরপরে হচ্ছে আমাদের সিএস অনুযায়ী আমরা নিজেদের যে টেকনিক্যাল স্কিল আছে সেটাকে হচ্ছে অ্যাস করবো, মূল্যায়ন করব। ঠিক আছে? যে ওই সিএস অনুযায়ী কি আমরা আমাদের আমাদের যে টেকনিক্যাল স্কিলটা আছে সেটা কি হচ্ছে স্ট্যান্ডার্ড অনুযায়ী সেভাবে কি আমরা কাজটা করতে পারি কিনা। এরপরে হচ্ছে আমরা নিজেরাই ডেভেলপ করব আমাদের নিজেদের প্ল্যান। আমি একটু শেষ করে নিই, তারপর নিচ্ছি কোশ্চেন। ডেভেলপ করব হচ্ছে আমাদের পার্সোনাল প্ল্যান। যে ট্রেনিং প্ল্যানটা হচ্ছে উদ্দেশ্যটা কি, যে ওই যে আমরা নিজেরা নিজেকে অ্যাসেস করলাম না যে আমি কি স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজটা করতে পারি কিনা। তো যখন কিনা আমি দেখলাম যে কোথাও কিছু গ্যাপ আছে, তাহলে আমাকে কি নতুন একটা প্ল্যান করতে হচ্ছে, যে ওই যে টেকনিক্যাল পার্টটা যেটা আপনারা করেছেন অলরেডি, টেকনিক্যাল প্ল্যানটা, যে আমি লেভেল 3-তে তো এই জিনিসগুলো জানি, তো লেভেল 4টা আমাকে দিতে হবে। তো আমার এই জায়গাটাতে গ্যাপ আছে, আমি যখন লেভেল 4টা দিব
তখন কি আমার ওই যে গ্যাপটা আছে না, বা যে জিনিসগুলো আমি একটু ইমপ্রুভ করতে চাচ্ছি, ওই ট্রেনিংটা থ্রুতে কি আমার এই জিনিসগুলো, অর্থাৎ আমার টেকনিক্যাল জায়গাগুলো হচ্ছে আরো ইমপ্রুভ হয়ে যাবে, যার জন্য কি আমি নেক্সট প্ল্যানটা করছি যে আগামী যখন এই ট্রেনিংটা আমি নিব সেটা লেভেল 4 এর হতে পারে। ঠিক আছে, লেভেল 4 বলতে হচ্ছে নিজেদের অকুপেশনাল লেভেল 3 করা থাকলে লেভেল 4টা বা 5টা। ঠিক আছে, তো উদ্দেশ্য হচ্ছে আমার টেকনিক্যাল জায়গাটা হচ্ছে আমাদের স্কিলের জায়গাটাকে আমরা যেন স্ট্যান্ডার্ড অনুযায়ী সেভাবে কাজ করতে পারি। তো সেই জন্য হচ্ছে আগামীতে আমি কোন প্ল্যানটা রাখতে পারি, ডেভেলপ করতে পারি, সেইটা হচ্ছে আমরা শিখবো, যেটা অলরেডি আপনারা কিন্তু শিখেছেন, কারণ আপনারা কি নিজেদের টেকনিক্যাল প্ল্যানটা কিন্তু ডেভেলপ করেছেন। ঠিক আছে, সো এইটাই হচ্ছে আমাদের এই মডিউলের ইয়েগুলো, লার্নিং আউটকামগুলো যেগুলো আমরা শিখতে যাচ্ছি। আর প্রুফ কম্পিটেন্সিটা কি, যখন কিনা আমরা ওই যে প্ল্যানটা করছি না, যে আমরা যারা কিনা অকুপেশনাল লেভেল 2 করা আছে, তো লেভেল 3 প্ল্যান করছি, তার মানে হচ্ছে কি আমি যখন কিনা এই অ্যাসেসমেন্টে বসলাম, আমি যখন সেটা অর্জন করে ফেললাম, লেভেল 3 সার্টিফিকেটটা আমি পেয়ে গেলাম, তার মানে কি আমার কম্পিটেন্সি প্রুফ করলাম আমি। ঠিক আছে, সো এই পুরা জিনিসটার জন্যই কি আমাদের এই টেকনিক্যাল যে পার্টটা আছে, সেই মডিউলটা। হ্যাঁ, কেউ একজন কোশ্চেন করতে যাচ্ছিলেন, মেবি বলেন, কোশ্চেনটা করবেন স্যার। হ্যালো ম্যাডাম, হুম, বলেন ম্যাম। আমি বোধহয় একটা বিষয় মিস করেছি। আমাদের মনে হয় সিএস দুটো, একটা হচ্ছে যে টপিকস এর উপরে আমরা কাজ করব আমাদের এভিডেন্সে, আর একটা মনে হয় যে আমাদের যে 13টা মডিউল সেটার উপরে মনে হয় একটা সিএস নাকি। আমি বোধহয় মিস করছি, এটা বুঝতে পারছি না। না, আমি আপনাকে বোঝাচ্ছি, আপনি ঠিক মতন ধরেছেন, বাট বিষয়টা এখনো পর্যন্ত ক্লিয়ার না। যেটা নিয়ে আমরা কাজ করছি ম্যাম, এভিডেন্সটা, ওটা কিন্তু হুম, আপনাদের টেকনিক্যালেরই, অর্থাৎ আপনাদের স্কিলের যে সিএসটা, ওইটা আচ্ছা, ধরে করছেন। আর আপনারা কি এখন যে কোর্সটা করছেন সেটা কি আমি বলেছি না, প্রফেশনাল কোর্স, লেভেল 4 জি, ট্রেনার এবং জি, অ্যাসেসর, এইটার একটা জি, সিএস আছে না লেভেল 4 এর। হুম, হুম। সেই সিএসটার অনুযায়ী হচ্ছে কোর্স কারিকুলামটা দেখতে বলেছি, যে ওটা কয়টা মডিউল আছে, কত নাম্বারে আছে, সেটা দেখার জন্য। আচ্ছা, তাহলে কি ম্যাডাম, আমি আরেকটু ক্লিয়ার হয়নি, তাহলে আমাদের প্রফেশনাল পার্ট হচ্ছে সিবিজে 4 এর যে সিএসটা সেটা রেলিভেন্ট, হুম, আর হচ্ছে টেকনিক্যাল পার্টে আমার কেয়ার গিভিং এর লেভেল 2 এর যে সিএসটা সেটা ধরে আমি কাজ করতেছি, এই তো। হুম। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। লেভেল 4টা কিন্তু আপনাদের প্রফেশনাল পার্ট, খেয়াল করেন। এইটার জি, সিএস হচ্ছে আপনাদের কেন লাগছে, জাস্ট বিকজ অফ অলরেডি আপনারা মডিউলটা হাতে পেয়ে গিয়েছেন। তো ওই মডিউলই কিন্তু হচ্ছে কি, প্রত্যেকটা মডিউল মানেই কি একটা এক একটা ইউনিট, তো ওই ইউনিট গুলো বুঝতে নিয়েই তো হচ্ছে আপনাদের সিএসটা লেভেল 4 এর। তো ওটা বুঝতে তো পারছি ম্যাডাম। করছি, তো ওটার দেখার কোনো কিছু নেই। শুধুমাত্র আমরা যেহেতু আপনারা ওই যে নাম্বারিংটাকে ফলো করেন বা নাম্বারিংটা আমার কাছে জানতে চান, সেজন্য আমি বলেছি যে লেভেল 4 এর কোর্স কারিকুলামটা, ওই 11টা মডিউলের নাম্বারিং তখন দেওয়া আছে উপরে, তো ওইখান থেকে মিলিয়ে নেন নাম্বারিং কত। ঠিক আছে, আদারওয়াইজ ওই সিএস এর কাজ আপাতত আমাদের কিছু নেই, লেভেল 4 যেহেতু অলরেডি আমরা করছি। আর টেকনিক্যাল পার্টটা নিয়ে অবশ্যই কাজে লাগবে, কারণ হচ্ছে টেকনিক্যাল পার্টের উপরেই কি আমরা আমাদের এভিডেন্সটা তৈরি করছি। ক্লিয়ার বিষয়টা? ইয়েস ম্যাডাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এরপরে হচ্ছে যে আমাদের প্রফেশনাল যে কম্পিটেন্সির যে মডিউলটা, এই মডিউলের লার্নিং আউটকাম গুলো হচ্ছে যে সেম ওয়েতে আমরা টেকনিক্যাল প্ল্যান করলাম, তো সেরকম ভাবে আমি হচ্ছে আমার পারফরমেন্সের উপর বেস করে, অর্থাৎ আমরা সবাই তো হচ্ছে এখানে প্রফেশনালরা আছি, তো আমরা যখন কিনা আমাদের নিজেদের পারফরমেন্সটাকে অ্যাসেস করছি, মূল্যায়ন করছি, যখন কিনা আমার মনে হচ্ছে যে আমি কোথাও না কোথাও প্রফেশনালি একটু পিছিয়ে আছি, হ্যাঁ আমি নিজেই বুঝতে পারছি যে আমার প্রফেশনালি আরেকটু নিজেকে ডেভেলপ করা উচিত, আমার প্রফেশনাল ডেভেলপমেন্টের বিভিন্ন কোর্সগুলো আছে সেগুলো করা উচিত, তো তখন হচ্ছে কি আমরা ওই যে নিজেদেরকে মূল্যায়নটা করব, সেই মূল্যায়নটা কিভাবে করতে হয় সেটাও দেখব, অর্থাৎ এই মডিউল থেকে আমরা সেটাও শিখবো, প্লাস এরপরে কিভাবে হচ্ছে আগামীতে আমি কোন প্ল্যানটা করে নিজেকে প্রফেশনাল ডেভেলপমেন্টের, মানে প্রফেশনাল ডেভেলপমেন্টের থ্রুতে আরেকটু নিজেকে লিফট আপ করতে পারি, ঠিক আছে, অর্থাৎ সামনের দিকে এগিয়ে নিতে পারি, সেই জিনিসটাও কিভাবে করতে হয় এবং সেই প্ল্যানটা কিভাবে করতে হয়, যে প্ল্যানটা অলরেডি আপনারা করেছেন, কোনটা লেভেল 4 এর যেহেতু হচ্ছে আপনারা ট্রেনিং করছেন, তো আমি আপনাদেরকে বলেছি না লেভেল 5 এর প্ল্যানটা দিয়ে দিবেন। সো আপনারা লেভেল 5 এর প্ল্যানটা করেছেন সবাই, যেহেতু আমাদের প্রফেশনাল পার্ট কি দুইটা, লেভেল 4 and 5, তো 4 করছেন, 5 এরটা আপনারা দিয়ে দিলেন। এই 5 এর প্ল্যানটা দেওয়ার উদ্দেশ্য কি, যে 5 যখন অর্থাৎ আমি মাস্টার ট্রেনার পার্টটা করছি, তখন কি আমার নিজের প্রফেশনাল ডেভেলপমেন্টটা হচ্ছে ওই মানে ওই
ট্রেনিংটা নেওয়ার পরে আমি প্রফেশনালি নিজেকে আরেকটু স্ট্রংলি প্রেজেন্ট করতে পারবো, আর একটু স্ট্রংলি আমি কাজের জায়গাটাতে আর কনফিডেন্ট হব, আমি আত্মবিশ্বাসের সাথে হচ্ছে আমার নিজের ট্রেনিং এর জায়গাগুলো, অ্যাসেসমেন্টের জায়গাগুলো নিতে পারবো। এইটার উদ্দেশ্যেই কিন্তু আমরা এই প্রফেশনাল প্ল্যানটা করছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লার্নিং আউটকাম গুলো। এখন আমি আমাদের যে প্রথম আজকের যে মডিউলটা টেকনিক্যাল কম্পিটেন্সির উপরে, সেই মডিউলের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে কিভাবে টেকনিক্যাল কম্পিটেন্সি আমরা মেনটেন করতে পারি, সেটা নিয়ে হচ্ছে টপিকটা। তো আমি অলরেডি আপনাদেরকে সিবিএলএম এর সঙ্গে অ্যালাইন করে দিয়েছি যে আপনাদের সিবিএলএম এর পেজ নাম্বার 5 হচ্ছে আপনারা দেখবেন এই জায়গাটা, এখান থেকেই হচ্ছে আমার এই স্লাইডটা করা। আচ্ছা, এখানে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে টেকনোলজি যেরকম করে চেঞ্জ হচ্ছে ডে বাই ডে, রাইট? তো আমাদের কি নিজেদেরকেও চেঞ্জ করা লাগবে, আমাদেরকে নিজেদেরকে আপডেটেড হওয়া লাগবে, তাই না? আমি যদি এখন 2025-এ এসে বা সরি 2026-এ এসে এখনো পর্যন্ত যদি হচ্ছে ল্যাপটপে কাজ না করতে পারি, আমি যদি কম্পিউটার না অপারেট করতে পারি, তাহলে কি আমি পিছিয়ে থাকবো না সবার থেকে? কারণ এখন কিন্তু বাচ্চারাও পারে। তো টেকনোলজিক্যালি এই যে আপডেটেড হওয়াটা, টেকনোলজি যেভাবে কিনা দিন দিন হচ্ছে বলে না যে যত বেশি হচ্ছে আগাচ্ছে, আমরাও কি নিজেদেরকে সেভাবে হচ্ছে ডেভেলপ করব, এখানে সেই বিষয়টাই বলা হচ্ছে। আর টেকনোলজির কথা যখন বলা হচ্ছে, টেকনোলজি আমরা যখন কোনো জিনিস শিখছি, সেটা ল্যাপটপ হোক, হ্যাঁ, বিভিন্ন সফটওয়্যার গুলো ইউজ করে কিভাবে কাজগুলো করতে হয়, তার মানে হচ্ছে কি আমি কিন্তু জানি হচ্ছে যে টেকনিক্যালি কিভাবে নিজেকে ডেভেলপ করতে হয়। সো এই জিনিসটাকেই যখন কিনা হচ্ছে আমরা জেনে বুঝে নিজেকে ডেভেলপ করছি, তখন কি আমাদের টেকনিক্যাল কম্পিটেন্সি বাড়ছে। ঠিক আছে, এখানে কিভাবে হচ্ছে আমরা, এখানে এনটিভিকিউএফ এর কথা বলা হচ্ছে, তার মানে হচ্ছে আপনারা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, যেটা বিএনকিউএফ এর কথা এখানে চিন্তা করবেন। ঠিক আছে, যে বিএনকিউএফ এর যে ফ্রেমওয়ার্ক আছে না, সেই অনুযায়ী ওই যে প্রত্যেকটা টেকনিক্যাল কম্পিটেন্সি লেভেল তো দেয়াই আছে, তাই না? লেভেল 2, 3, 4। এখন আপনি যখন কিনা হচ্ছে 2 করা আছেন, তার মানে আপনার মাথায় রাখতে হবে যে 3 আমাকে করতে হবে। 3টা করার পিছনে একটা রিজন কি? আমি তো 2 করেছি অনেক আগে, 3তে কিন্তু সিএস স্ট্যান্ডার্ড অনুযায়ী কিছু না কিছু আপডেট, কিছু না না ডেফিনেটলি আপডেটেড হয়েছে, যেটা কিনা আমি জানি না। তাহলে আমার নিজেকে আপডেট করা লাগবে না? সেই জন্যই কিন্তু আমাদের এই উদ্দেশ্যটা। ঠিক আছে, যে কিভাবে আপডেট করা যায়, নিজেকে কিভাবে আপডেট করা যায়। তো এই জন্য হচ্ছে কি আমরা আমাদের টেকনিক্যাল কম্পিটেন্সি, যখন কিনা কেউ লেভেল 2 করছেন, সে পরবর্তীতে লেভেল 3-র জন্য প্রিপারেশন নিচ্ছেন, যে হয়তোবা 6 মাস পরে আমি লেভেল 3টা দিব, তো আর একটু ভালোভাবে শিখে নিই, তারপরে ট্রেনিংটা নিয়ে নিই, কাজটা করে নিই। যেটা আমরা করি যে অনেকে ট্রেনিং এর থ্রুতে হচ্ছে শিখে তারপরে অ্যাসেসমেন্টে বসি, আবার অনেকে যেটা যে অলরেডি ওয়ার্ক প্লেসে কাজগুলো দেখে হ্যান্ডস অন ট্রেনিং এর থ্রুতে করছে, করতে করতে তাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এখন যে সে অ্যাসেসমেন্টে বসছে। দুইটা স্টেজেই কিন্তু নিজেকে ডেভেলপ করা হচ্ছে টেকনিক্যালি। তো যখন সেটা করছি, তার মানে আমি তখন ওই যে সিএসটা আছে, সিএস অনুযায়ী, অর্থাৎ নিজের ফিল্ডের সিএস, সেই সিএসটা নামাবো, নামিয়ে দেখবো হচ্ছে কি আমি কি স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করছি কিনা। যদি সেটা না করি, তাহলে সেটার জন্য আমি ট্রেনিংটা নিব, নিয়ে যখন কিনা অ্যাসেসমেন্টে বসছি এবং সেই সার্টিফিকেটটা অর্জন করছি, তার মানে হচ্ছে তখনই আপনি কি নিজেকে টেকনিক্যালি ডেভেলপ করলেন, আপনার একটা টেকনিক্যাল কম্পিটেন্সি বাড়লো। এই জিনিসটাকে আমাদের প্রতিনিয়ত মেনটেন করা লাগবে। আমি যদি এখন কেউ যদি এখন লেভেল 2 করে থাকেন, আপনি কিন্তু অনেক পিছিয়ে আছেন। কোন সেন্সে একটু খেয়াল করেন। আপনি রিসেন্ট করেছেন 2, সেটা ডিফারেন্ট জিনিস। যেহেতু এনএসডি এখন ইন্ট্রোডিউস করেছে লেভেল 3-র পরে হচ্ছে অনেক ইয়ের হচ্ছে সিএস এর হচ্ছে লেভেল 2 করেছে, সেটা ডিফারেন্ট জিনিস। ঠিক আছে, কিন্তু যে মুহূর্তে আপনি 2 করেছেন, তার মানে আপনাকে মাথায় রাখতে হবে আগামী 6 মাস পরে কিন্তু আমি লেভেল 3টা করবো। কেন? নিজেকে ডেভেলপ করার জন্য। কারণ আপনার টেকনিক্যাল কম্পিটেন্সিটা যত বেশি বাড়বে, আপনার কাজের জায়গাটাতে আপনি নিজেকে তত বেশি ডেভেলপ করতে পারবেন, পিছিয়ে থাকবেন আপনি আমাদের থেকে। সো এই জন্য এই বিষয়টা হচ্ছে আমরা মেনটেন করব। এটা ছিল আমাদের প্রথম টপিক। সেকেন্ড টপিক, আচ্ছা সেকেন্ড টপিকটা হচ্ছে আমি অ্যালাইন করব এই পুরা বিষয়টার সঙ্গে, সেলফ অ্যাসেসমেন্টের সঙ্গে। ঠিক আছে, সো প্রথমে হচ্ছে এই জায়গাটা দিয়ে আমি শুরু করছি, যেটা এটার সঙ্গে লিঙ্ক করা। তো প্রথমে যে জিনিসটা আমি একটু বলি আপনাদেরকে,
নিজেদের যে টেকনিক্যাল স্কিলটা আছে সেটা কিভাবে হচ্ছে আপনারা অ্যাসেস করবেন। একটু আগে বললাম না যে আপনারা নিজেদেরকে মূল্যায়ন করবেন যে আপনারা কাজ করতে পারেন কিনা বা আপনি স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করছেন কিনা। এটার একটা প্ল্যান আপনারা করেছেন অলরেডি। কি সেটা আমি একটু বলি। আপনাদের এভিডেন্সে যখন কেউ জিনিসগুলো না বুঝবেন আমাকে ক্লিয়ার করে নেবেন, কারণ এভিডেন্সের এই জায়গাগুলো কেন করছেন অলরেডি প্ল্যানগুলো করা আছে ম্যাক্সিমাম। তো যেহেতু করা আছে কোনটা কেন করছেন সেই জিনিসটা কিন্তু আপনার অ্যাসেসরকে এক্সপ্লেন করা লাগবে। সো অ্যাটলিস্ট আমার কাছ থেকে এই জিনিসগুলো বুঝে নেবেন। আপনাদের এই মডিউল থেকেই যে আপনারা একটা প্ল্যান করেছেন না, পার্সোনাল ইভ্যালুয়েশন ফর্ম নাকি, হ্যাঁ পার্সোনাল ইভ্যালুয়েশন ফর্ম, নিজেকে নিজে অ্যাসেস করেছেন না, কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনের কমেন্টস দিয়েছেন না, আমি বলেছি না এটা আপনারই করা, অর্থাৎ আপনারা নিজেকে অ্যাসেস করছেন। এই প্ল্যানটা এই মডিউলের এই জায়গা থেকে নেওয়া। আর এটার উদ্দেশ্যটা কি খেয়াল করেন। এটার উদ্দেশ্যটা হচ্ছে আপনি দেখলেন যে একজন, যেহেতু এখানে আমরা টিভেটেই কাজ করছি সবাই, তার মানে টিভেটের ট্রেনারই ধরে নিজেকে সবাই। তো আমরা টিভেট ট্রেনার হিসেবে যেহেতু কাজ করছি, তো আমাকে কি নিজেকে সেলফ অ্যাসেসটা করা নিজেরই লাগবে। কিভাবে সেটা করবেন, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি নিজেকে যখন অ্যাসেস করছেন তো সেটা অবশ্যই যেন স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়। সো আপনি কি করবেন, রাইট নাও হচ্ছে আপনার যদি লেভেল 2 করা থাকে তাহলে লেভেল 2 যে সিএস আছে না, সেই সিএস অনুযায়ী ওই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো আছে না, সিএস এর পারফরমেন্স ক্রাইটেরিয়া তো চিনি না, প্রত্যেকটা পারফরমেন্স ক্রাইটেরিয়া আমরা এই ফরম্যাটটাতে ফেলাবো। এই জায়গাটাতে প্লিজ, আচ্ছা আমি রেকর্ডিং অন করিনি, কেউ আমাকে বলেও নাই হাইরে। আচ্ছা, এই জায়গাটাতে সবাই একটা জিনিস মাথায় রাখবেন। কি মাথায় রাখবেন একটু খেয়াল করেন। আপনাদের এই যে টপিকটা আমি পড়াচ্ছি এটার সঙ্গে কিন্তু আপনাদের দুইটা এভিডেন্স রিলেট করে। সেই দুইটা এভিডেন্সের মধ্যে প্রথমটা হচ্ছে যেটা কিনা হচ্ছে আপনাদের ওই যে পার্সোনাল ইভ্যালুয়েশন যে ফর্মটা আছে সেটা, আর আরেকটা এভিডেন্স হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট করেছেন না আপনারা সবাই। এই দুইটা জিনিস কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাচ্ছেন এখন, অলরেডি আপনারা করেছেন, বুঝেছেন। এখন বিষয়টা যখন কিনা আমি আরেকটু ডিপতে মানে অর্থাৎ আলোচনা করছি, এটা কিন্তু এখন আপনারা লিঙ্ক করতে পারবেন যে এখানে কোন বিষয়গুলো এতক্ষণ আপনারা মানে এতদিন আপনারা করে এসেছেন আর কেন করেছেন। সো একটু কেয়ারফুল। এখানে যখন নিজের টেকনিক্যাল স্কিল হচ্ছে আমরা যাচাই করতে যাচ্ছি, তখন সেলফ অ্যাসেসমেন্টটা কি মনে আছে সবার? আপনারা সবাই একটা সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম করেছেন না বা করেন না যখন কিনা হচ্ছে অ্যাসেসমেন্টে বসেন? করি আমরা সেলফ অ্যাসেসমেন্ট? জি ম্যাম। আচ্ছা, যদি সেলফ অ্যাসেসমেন্ট করে থাকি তাহলে দেখি আপনাদের সিবিএলএম থেকে আমি দেখাই দিই। না, এটা না, সেলফ অ্যাসেসমেন্ট হচ্ছে এভিডেন্স থেকে দেখানো লাগবে। এই যে আপনাদের এভিডেন্সে অ্যাসেসর পার্টের ওখানে সবাই দেখেন যে সেলফ অ্যাসেসমেন্ট আপনারা করেছেন। ওই সেলফ অ্যাসেসমেন্ট গাইডটা সবাই এখন একটু দেখবেন। এই হচ্ছে আপনাদের সেলফ অ্যাসেসমেন্ট গাইড। হ্যাঁ, এই যে সেলফ অ্যাসেসমেন্ট গাইডটা আমরা করেছিলাম কেন একটু রিকল করি। হ্যাঁ, আমি বলেছিলাম না এখানে কোনো এলিমেন্টস আসবে না,
সিএস থেকে কি সব পারফরমেন্স ক্রাইটেরিয়া এনেছি না আমরা? এরপরে কি সেগুলো অ্যাকশন ভার্ব দিয়ে লেখা। তার মানে ওখানে কি লেখা আছে, আপনি কিন্তু নিজেই ডিক্লেয়ার করছেন যে কেনাই। কেনাই মানে কি? আমি পারি। আমি পারি কি এই কাজটা আমি করতে পারি, এই কাজটা আমি করতে পারি। এরপরে কি অ্যাসেসর আপনাদেরকে বলেছিল না যে সবাই ইয়েসে টিক দেন, নোতে টিক দিলে কিন্তু আজকে অ্যাসেসমেন্টে কেউ বসতে পারবেন না। তো ইয়েসে সব টিক দিয়েছেন না? তার মানে আপনি কিন্তু নিজেই বলছেন যে আপনি কাজগুলো পারেন। আপনি কাজগুলো পারেন বলেই তো অ্যাসেসর আজকে আপনাকে অ্যাসেস করতে এসেছে। ঠিক আছে? সো এই জিনিসটা যে আমরা করব না, সেলফ অ্যাসেসমেন্টটা, এই সেলফ অ্যাসেসমেন্টটা কেন করছি? ওই যে পার্সোনাল যে ইভ্যালুয়েশনটা, নিজের যে নিজেকে মূল্যায়ন করার জন্য আমি বললাম না যে আপনারা সেলফ অ্যাসেসমেন্টটা করবেন। কিভাবে করবেন? যখন কিনা আপনারা লেভেল 2, এটা আপনারা নিজেরা নিজেদেরকে যাচাই করার জন্য করছেন। তো লেভেল 2 আপনারা যেহেতু কাজটা জানেন, অর্থাৎ লেভেল 2 সিএস অনুযায়ী কি আপনি এখানে সব কাজগুলো অর্থাৎ পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো বসালেন। এরপরে আপনার লেভেল 2 করা, সেই জন্য তো আপনি কাজগুলো বসালেন এখানে, ওখানকার ম্যাক্সিমাম কাজ আপনি পারেন। এবার লেভেল 3টা সিএসটা বের করবেন, যেটা আপনি করতে চাচ্ছেন। সেই লেভেল 3 সিএস এর যত পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো আছে না, সব পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো আপনি নিবেন, নিয়ে বসাবেন। এরপরে মিলাবেন হচ্ছে যে কিভাবে হচ্ছে আপনি মানে সরি কোন জায়গাগুলোতে হচ্ছে আপনার কাজগুলো আপনি মানে লেভেল 2 যে কাজগুলো ম্যাক্সিমাম দেখবেন আপনি পারেন সব, আর লেভেল 3 থেকে কিছু কাজ হচ্ছে লেভেল 2 সঙ্গে অনেকটা লিঙ্ক করা, কিন্তু অনেকগুলা কাজ থাকবে যে কাজগুলো হচ্ছে আপনি পারেন না। পারেন না বলেই তো হচ্ছে আপনাকে ট্রেনিংটা নিতে হবে, তাই না? লেভেল 3টা তো আপনি পারবেন না যেহেতু একটু আপডেটেড। তাহলে ওই যে কাজগুলো আপনি পারেন না, আপনি অ্যানালাইসিস করলেন, ঠিক আছে? যেগুলো হচ্ছে আপনি পারেন, সেই স্কিলগুলোকে আমরা বলে থাকি হচ্ছে যে যখন কিনা আমরা ওই কাজটা পারি, তার মানে ওটা হচ্ছে কি আমাদের কারেন্ট স্কিল। আর এখন আমি আগামীতে লেভেল 3তে বসবো, সেটার জন্য যে প্রিপারেশনটা আমি নিচ্ছি সেটার জন্য কি কি লাগবে, ওই যে যেগুলো আমি পারি না সেগুলো হচ্ছে আমাদের রিকোয়ার্ড স্কিল। তো কারেন্ট স্কিল থেকে, কারেন্ট স্কিল মানে তো বুঝছি না যে আমি এখন এই কাজগুলো পারি, কিন্তু আগামীতে যখন কিনা আমি লেভেল 3তে বসতে চাচ্ছি আমার এই কাজগুলো জানা নেই, তাহলে ওই কাজগুলো তো আমার শেখা লাগবে। ওটা কি আমার রিকোয়ার্ড স্কিল না? কারেন্ট স্কিল থেকে রিকোয়ার্ড স্কিল যখন আমরা মাইনাস করি, তখন বেরোয় হচ্ছে কি আমাদের যে কাজগুলো শেখা লাগবে, ওই কাজগুলো শেখার জন্যই কি আমরা ট্রেনিংটা নিই, যে লেভেল 3-র জন্য ট্রেনিংটা নিই, নিয়ে হচ্ছে কি কাজগুলো শিখি, তারপরে কি লেভেল 3 অ্যাসেসমেন্টে বসি। এভাবে হচ্ছে নিজেকে আমরা মূল্যায়নটা করি। বিষয়টা বোঝা গেছে? এই যে এই টপিকটাতে আপনাকে সেই জিনিসটাই বুঝতে বলেছে, অর্থাৎ বুঝিয়েছে যে নিজেকে কিভাবে হচ্ছে আমরা মূল্যায়ন করতে পারি। তো সবার আগে দেখেন এই লাইনটা কিন্তু এখানে লেখা আছে, আইডেন্টিফাই করতে হবে কি নিজের স্কিল গ্যাপটাকে। সেই স্কিল গ্যাপটাকে আমরা কিভাবে করব? যখন কিনা আপনি লেভেল 2টা জানেন, তাহলে সব পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো বসাবেন। আগামীতে লেভেল 3 দিবেন, তাহলে লেভেল 3 গুলো বসাবেন। এবার মিলান যে কোন কোন কাজগুলো আপনি পারেন আর কোনগুলো পারেন না। যেগুলো পারেন সেগুলো আপনার কারেন্ট স্কিল, যেগুলো পারেন না সেগুলো আপনার রিকোয়ার্ড স্কিল। রিকোয়ার্ড স্কিলটাই তো আপনাকে কি ট্রেনিং এর থ্রুতে ট্রেনিং নিয়ে শিখে তারপরে তো ওই লেভেলটা দেওয়া লাগবে। এভাবেই তো আমরা নিজেকে ডেভেলপ করি, তাই না? তো নিজের গ্যাপটা যখন আমরা অ্যানালাইসিস করতে পারি, তখনই তো হচ্ছে আমি বুঝতে পারি যে আমাকে এই ট্রেনিংটা নেওয়া লাগবে, এই জিনিসগুলো শেখা লাগবে। তো এটার জন্য কি আমি একটা প্ল্যান তৈরি করে ফেলি। যে প্ল্যানটা কি তৈরি করেছি আমরা? টেকনিক্যাল প্ল্যান। আর ওই টেকনিক্যাল প্ল্যান তৈরি করার জন্যই কিন্তু, ওই টেকনিক্যাল প্ল্যানটা তৈরি করার আগে আমাদের কাজ কি ছিল? সেলফ অ্যাসেসমেন্টটা করলাম। আর আরেকটা কাজ কি করলাম? ওই যে নিজেকে ইভ্যালুয়েশন করলাম না, ইভ্যালুয়েশন প্ল্যান, পার্সোনাল ইভ্যালুয়েশন ফর্মটা করলাম, কিছু কোশ্চেন করলাম নিজের জন্য যে আমি কি এই কাজগুলো পারি কিনা। তো ওখানে কমেন্টসও কিন্তু আমি নিজে দিলাম, আমার এই জায়গাটাতে গ্যাপ আছে, এই জায়গাটা আমি অত ভালোভাবে পারি না। ওই যে কমেন্টস গুলো যেটা কিনা আপনাদেরকে বলেছি, 2-3টা আপনারা নিজেদের মতন চেঞ্জ করবেন, তাহলে হবে কি আপনারা শিখতে পারলেন কাজটা এবং বুঝতে পারলেন যে কোন এভিডেন্স আমরা কেন করে থাকি। এই জায়গাটা ক্লিয়ার সবাই? ক্লিয়ার হলে আমাকে একটু বলেন, কারণ এখানে আমি 3টা এক্সপ্লেন করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি একটু অবজার্ভ করেছি আপনাদের সেশনে যেহেতু অনেকেই জয়েন করেন একটু পরে বা আগে পরে কিছু একটা, বা অনেকে করেনও না, তখন হচ্ছে এই রেকর্ডিং গুলো দেখলে আপনারা বুঝতে পারেন না।
আমি কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট এখানে শুধুমাত্র এই টপিকটা বোঝানোর জন্য করিয়েছি। এখানে কিন্তু সেলফ অ্যাসেসমেন্টে যখন কিনা আপনারা এভিডেন্সে করছেন তখন একটা ইউনিটের উপরেই করবেন। কেউ আবার মিলিয়ে ফেলেন না যে ম্যাম বলেছিল লেভেল 2 আর 3 বসাতে। এটা কিন্তু টোটালি আলাদা। ওটা টপিকটা বোঝানোর জন্য আমি বুঝিয়েছি। কিন্তু আচ্ছা, এভিডেন্সে করবেন, স্যার একটা মিনিট, যখন কিনা এভিডেন্স করবেন তখন কিন্তু শুধুমাত্র ওই ইউনিটের পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো বসিয়ে সেগুলোকে অ্যাকশন ভার্ব দিয়ে লিখবেন, মনে থাকে যেন সকাল। জি জি স্যার, স্যার বলেন। ম্যাম ম্যাম এটা তো শুধু লেভেল 2 হবে, যেটা রানিং আমি পারি সেটা, তাই না? 3 তো হবে না পারফরম্যান্স ক্রাইটেরিয়া। আপনি কি এই যে এই জায়গাটা কেবল আমি যেটা বললাম সেটা হ্যাঁ বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাত্র যেটা বললেন। এভিডেন্স তো আমি বলেই দিয়েছি, ওটা তো শুধু একটা ইউনিটের উপরে হবে স্যার। এটা তো আমি জাস্ট আপনাকে বুঝাইলাম যে কেন করছেন জি 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 আপনারা। জি জি ম্যাম। ঠিক আছে, জি ম্যাম, ওটা একটু কনফিউজ ছিল, এই জন্য আর কি শেয়ার হলো। আমি এই জন্যই ক্লিয়ার করে দিয়েছি স্যার। আমার মনেই হচ্ছিল যে এই জন্য নর্মালি হচ্ছে আমি এখানে এটা ওপেন করি না। ওই আপনাদের একটা মডিউলেই আছে, মনে হয় পরের বইতেই ওই স্যাম্পলটা দেয়া, ওই স্যাম্পলটা দেখাই আমি। স্যাম্পলটা পাচ্ছিলাম না বলেই হচ্ছে এভিডেন্সটা ওপেন করেছিলাম। ম্যাম ওটা আছে, যে মডিউলে আছে আমাদের কয় নাম্বার আছে, পেজ ওই ছিল। খুঁজে পাচ্ছিলাম না স্যার, টাইম ওয়েস্ট হচ্ছিল, এই জন্য আমি এটা দিয়ে ওপেন করেছি। আই হোপ এখন ক্লিয়ার। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের শুধু ইউনিটের উপরে হবে। কোন ইউনিট? ওই একটা সিএস এর যতগুলো পিসি আছে সব পিসি নিয়ে আসবেন আর অ্যাকশন ভার্ব সামনে যাবে। এটা কিন্তু আপনাদের এভিডেন্সের সেলফ অ্যাসেসমেন্ট গাইডটা যেভাবে আমি করতে বলেছি এটা সেটা। টপিক যেটা আমি বুঝালাম সেটা শুধুমাত্র বুঝালাম যখন কিনা আপনারা আপনাদের গ্যাপটা অ্যানালাইসিস করেন না, কিভাবে অ্যানালাইসিস করতে পারেন সেটার জন্য। ওকে, এখন অলরেডি এই জায়গাটা আমি বুঝিয়ে ফেলেছি যে কিভাবে এই যে যে এই জায়গাটা হচ্ছে আপনারা পড়ে দেখবেন, যেটা আমি এতক্ষণ বুঝালাম এই জিনিসটাই হচ্ছে এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো এটা গেল এই স্লাইডটা। এখন খেয়াল করেন ওই যে সেলফ অ্যাসেসমেন্টের কথা বললাম না, সেলফ অ্যাসেসমেন্টের 4টা স্টেপ আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটাও আলোচনা করা হয়ে গেছে। কি আমি এখন বলি তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। সেলফ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে 4টা স্টেপ। প্রথম স্টেপটা কি? সেলফ অ্যাসেসমেন্টের জন্য যে আমরা স্টেপগুলো ফলো করে থাকি তার প্রথমটা হচ্ছে কি আইডেন্টিফাই ওন স্কিলস। আপনি নিজের স্কিলকে কি আইডেন্টিফাই করতে পারেন কিনা? তো আপনি তো আইডেন্টিফাই করতে পারেন কিভাবে? আপনার লেভেল কোনটা করা এখন এই মুহূর্তে? লেভেল 2 করা, কারো লেভেল 3 করা, রাইট? তার মানে আপনি নিজের স্কিলকে আইডেন্টিফাই করতে পারলেন যে আপনার স্কিল কোনটা করা, লেভেল 2 বা 3 করা। এখন নেক্সটটা কি বলছে? অ্যাসেস কারেন্ট স্কিলস অ্যান্ড নলেজ এগেইনস্ট আ চেকলিস্ট অফ রেলিভেন্ট সিএস। এবার কি বললাম না যে ওই যে কারেন্ট স্কিল আপনার লেভেল 2 সিএসটা নামালেন, নামায় হচ্ছে ওগুলো সব পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো একটা চেকলিস্টে বসালেন। বসার পরে কি করলেন? আগামীতে কি করতে চাচ্ছেন লেভেল 3 সেটা নামালেন। এবার হচ্ছে মিলান যে কি কাজগুলো আপনি পারেন আর কোন মানে কোন কাজগুলো পারেন কোন কাজগুলো পারেন না। যেটা পারেন সেটা হচ্ছে আপনার কারেন্ট স্কিল, যেটা পারেন না সেটা হচ্ছে আপনার রিকোয়ার্ড স্কিল। তাহলে ওই রিকোয়ার্ড স্কিল এন্ড নলেজ, শুধুমাত্র স্কিল না, সরি, নলেজও, অর্থাৎ ওই রিকোয়ার্ড স্কিল এবং নলেজের উপরে কি আপনার প্ল্যান হচ্ছে কি যে আপনি ট্রেনিং নিবেন, রাইট? এখন এই যে জিনিসটা আপনি প্ল্যান করলেন, সরি প্ল্যান না, সেলফ কি বলে সেলফ অ্যাসেসমেন্ট করলেন, করার পরে আপনি দেখলেন হচ্ছে আপনার এই জায়গাগুলোতে গ্যাপ আছে, অর্থাৎ এই কাজগুলো আপনাকে শিখতে হবে। তো তখন আপনি কি করলেন? ডিসকাস করবেন কার সঙ্গে? আপনাকে তো ট্রেনিংটা করতে হবে। তো ট্রেনিংটা কি মানে আপনার যে প্রয়োজন, আপনি কেন করবেন, এটা হচ্ছে আপনি আপনার কোনো সিনিয়রের সঙ্গে কি কনসাল্ট করলেন, তাকে হচ্ছে তাকে যে বিষয়টা জানালেন। তো ওইটার জন্য কি আমরা আরেকটা এভিডেন্স করছি না? সেই এভিডেন্সটা কোনটা একটু বলেন তো কেউ দেখি। আপনি যখন আপনার চেকলিস্টটা অনুযায়ী হচ্ছে বের করলেন যে আপনার এখানে গ্যাপ আছে, তখন ওই গ্যাপ থেকে কিন্তু আমরা আরেকটা এভিডেন্স করছি, যেটা কিনা কি আমি বলেছি না যে সুপারভাইজার, প্রিন্সিপাল বা আপনার কলিগ, তাকে দিয়ে হচ্ছে কি আপনি ফিডব্যাকটা নিচ্ছেন। সেই সেই এভিডেন্সটা কোনটা? সবাই এভিডেন্স থেকে দেখে বলেন আমাকে। কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন আমি কি করেছি কোশ্চেনটা আপনাদেরকে? জি ম্যাডাম, বুঝতে পারছি। ওটা হলো ওই যে ইউনিট ডেলিভারি না ম্যাডাম, না না ইউনিট ডেলিভারি না। না না আমি আবার কোশ্চেনটা করছি, একটু খেয়াল করেন সবাই। আপনি যখন দেখলেন আপনার গ্যাপ আছে, তখন আপনি
একটা প্ল্যান রেডি করলেন, হচ্ছে আপনার সুপারভাইজার, আপনার কলিগ, তাদেরকে দিয়ে বললেন যে আমার এই জায়গাগুলোতে গ্যাপ যে আছে আমি বুঝতে পেরেছি। আবার তাদেরকেও একটা ফর্ম কিন্তু দিয়েছেন আপনি, যখন কিনা তারা বলেছে যে এই জায়গাগুলোতে আসলে আপনার গ্যাপ আছে। ম্যাম এটা পেয়ার ফিডব্যাক? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ স্যার। পিয়ার ফিডব্যাক ফর্ম। আপনি আপনার পিয়ার, আমি বলেছি না পিয়ার কে, পিয়ার আপনার সুপারভাইজার হতে পারে, ট্রেনিং ম্যানেজার হতে পারে, প্রিন্সিপাল হতে পারে, আপনার কলিগ হতে পারে। তো তাদেরকে দিয়ে আপনি কি অ্যাসেস, মানে তাদেরকে দিয়ে হচ্ছে আহ, ওই যে আপনি যে প্ল্যানটা রেডি করলেন, যে হচ্ছে যে আমার এই এই জায়গাগুলোতে আমি যে সেশন প্ল্যান, ইউনিট ডেলিভারি প্ল্যান, এভিডেন্স গাইড, এই যে জায়গাগুলো যে আমি তৈরি করি বা এই জায়গাগুলোতে আমি কাজ করি, এগুলো কি আমার ঠিক হয় কিনা। তো তারা কি আপনাকে গ্যাপটা অ্যানালিসিস করে দিল না? আমি বললাম না যে সেশন প্ল্যান ওখানে সবাই লিখবেন, বা ইউনিট ডেলিভারি প্ল্যানটা, যে আপনার ওখানে যে গ্যাপ আছে, আপনি যে ওটা প্রপারলি ঠিক মতন করতে পারেন না, সে বলেছে যে এখানে স্ট্রাকচার ওয়াইজ হয় না, তার মানে কি আপনার ওটা গ্যাপ আছে। তো তো আপনার পিয়ার তো বলেছে আপনার গ্যাপ আছে, তারপরে কি আপনি নিজেকে এখন যাচাই বাছাই করলেন, করে কিন্তু হচ্ছে আপনি দেখলেন হচ্ছে যে আপনার আপনার গ্যাপটা আছে, ঠিক আছে। তো তার মানে হচ্ছে আহ আপনার কিন্তু এই গ্যাপের জন্যই এই যে প্রত্যেকটা এভিডেন্স যে আপনি করছেন, এভিডেন্স গুলো কিন্তু করে দিচ্ছেন, অর্থাৎ এই এভিডেন্সের থ্রুতেই হচ্ছে ডিসিশন টেনশন। আমাকে একটু সময় দেন না প্লিজ। ক্লাস কি হচ্ছে? হ্যাঁ ক্লাস হচ্ছে, ওই ম্যাডামের একটা ফোন আসছে তো,
সেজন্য আর কি এগিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনি এইমাত্র জয়েন করলেন মেবি, জি স্যার, আমি একটু বাইরে ছিলাম তো। না ক্লাস হচ্ছে? আচ্ছা সরি, হ্যাঁ। আহ, আচ্ছা, আমি ছিলাম হচ্ছে এই টপিকটাতে। প্রথম যে জিনিসটা আমি বলছিলাম সেটা হচ্ছে আপনারা যখন কিনা নিজেকে অ্যাসেস করলেন, তার মানে হচ্ছে আপনারা একটু যার যার এভিডেন্সটা ওপেন করেন, তাহলে এই জায়গাগুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। কারণ এই জায়গাগুলোতে হচ্ছে অ্যাসেসররা এক্সপ্লেইন করতে বলে, ঠিক আছে? সো আমি চাই যে আপনারা অ্যাটলিস্ট কোন এভিডেন্স কেন করছেন এটা যেন আপনাদের ক্লিয়ার থাকে। তো এটা একটু বুঝে নেন। এখানে যে জিনিসটা আছে যে আপনাকে যেটা করা লাগবে, প্রত্যেকটা এভিডেন্স কেন করছি আমরা এই জিনিসগুলো বোঝা লাগবে। আপনাকে যদি জিজ্ঞাসা করে যেন আপনি বলতে পারেন কনফিডেন্টলি যে আমি এটার জন্য এই এভিডেন্সটা করেছি। সো এটা একটু আপনারা দেখেন। এখানে এই যে পিয়ার ফিডব্যাকটা যে আমি নিলাম, অর্থাৎ আমার পিয়ার যখন কিনা আমাকে বললো যে আমার সেশন প্ল্যানটা স্ট্রাকচার ওয়াইজ হয় না, বা এটাতে আমার একটু কাজ করা লাগবে, ঠিক আছে, সে কিন্তু আমাকে ইমপ্রুভমেন্টের একটা এরিয়া দেখিয়ে দিল। এবার হচ্ছে আমি যে নিজেকে পার্সোনাল ইভ্যালুয়েশন ফর্ম দিয়ে নিজেকে যাচাই করলাম যে আসলে আমার গ্যাপ আছে, এই জিনিসটাই কি আমি আমার পিয়ারদের সঙ্গে আবার ডিসকাস করলাম যে আপনিও বলেছেন এবং আমারও মনে হয়েছে যে এই জায়গাগুলোতে আমার একটু গ্যাপ আছে, তাহলে আমি কি করতে পারি। তখন দেখা যাবে তারা আপনাকে অ্যাডভাইস করবে যে আপনি সুযোগ মানে মানে সময় সুযোগ হলে যেন পরবর্তী যে ট্রেনিংটা আছে সেই ট্রেনিংটা নিয়ে নেন। সেই ট্রেনিংটা আপনি এটার উপরে কোন ট্রেনিংটা নিতে পারেন। হ্যাঁ, তখন দেখা গেল বললো আপনাকে যে আপনি যখন বললেন যে আমার মনে হয় লেভেল 3টা যদি করি তাহলে আমার এই জায়গাগুলোতে প্রবলেম সলভ হয়ে যাবে, হ্যাঁ, টেকনিক্যালের ক্ষেত্রে। আর প্রফেশনালি যদি আমি এই কোর্সটা করি তাহলে আমার মনে হয় আমার ওই যে সেশন প্ল্যান বা ইউনিট ডেলিভারি প্ল্যানের যে জায়গাগুলো আছে ওগুলো আরেকটু ইমপ্রুভ হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু 3 নম্বর আমরা ডিসকাস করলাম। 4 নম্বর আমরা কি করছি যে পরবর্তীতে যে কোন ডেভেলপমেন্টের জায়গাগুলোতে আমি কাজ করব, কোন ট্রেনিংটা আমি নেবো, সেই 2টা প্ল্যানই কিন্তু আমরা রেডি করলাম। সো এই যে সেলফ অ্যাসেসমেন্টের 4টা স্টেপ, কেন এই 4টা স্টেপ আমরা ফলো করে থাকি, বা এই কোন 4টা স্টেপ আমরা ফলো করি, এই 4টা স্টেপ ফলো করেই আমরা হচ্ছে কি সেলফ অ্যাসেসমেন্টটা করি। সেলফ অ্যাসেসমেন্ট করার উদ্দেশ্যই কিন্তু এটা, ঠিক আছে? এই 4টা স্টেপে হচ্ছে আমরা করে থাকি। বিষয়টা ক্লিয়ার নিশ্চয়ই? আপনারা এই 4টা স্টেপ সবাই একটু বুঝে নেবেন, বুঝে রাখবেন, সো দ্যাট যেন এই রিলেটেড কোনো কোশ্চেন আসলে আপনারা অ্যান্সার করতে পারেন। আচ্ছা, নেক্সট টপিকে যাই আমি। অলরেডি আমি এটা রিলেট করে বলে দিয়েছি যে আমরা এই যে জায়গাটা, when preparing the technical competency development plan, a TVET teacher trainer needs to consult her institutional principal supervisor on some of issues listed below for the plan to be realistic, achievable. আপনারা অলরেডি যে প্ল্যানটা করেছেন না, পিআর কে দিয়ে করালেন না, এখানে সেই প্ল্যানটার কথা বলছে, ঠিক আছে? যে ওই প্ল্যানটা করেই তো কি আমরা আমাদের যে গ্যাপটা আছে, ঠিক আছে, সেই গ্যাপটা তাদের সঙ্গে, অর্থাৎ গ্যাপ না, অর্থাৎ ইমপ্রুভমেন্ট যে আমার একটু ডেভেলপ করা লাগবে এই জায়গাগুলোতে, হ্যাঁ, সো আমি চাচ্ছি এই ট্রেনিং গুলো করবো তাদের সঙ্গে, কিন্তু আমরা কি ওই অ্যাডভাইসটা নিই তাদের কাছ থেকে, ঠিক আছে? ওই অ্যাডভাইসটা নেওয়ার পরেই কি আমি সেই প্ল্যানটা করি। সেই প্ল্যানটা করার উদ্দেশ্য কি, নিজেকে এই যে সামনের দিকে, ছবিটা দিয়ে বোঝা যাচ্ছে আপনি কিন্তু সামনের দিকে নিজেকে এগিয়ে নিতে চাচ্ছেন, আপনার গোল হচ্ছে এটা, সেই গোলের দিকে আপনি যে নিজেকে সামনের দিকে আগাবেন সেটার জন্যই কিন্তু আপনি এই প্ল্যানটা করছেন, ঠিক আছে? এরপরে আসেন এভিডেন্স। আচ্ছা, এখানে এই যে এভিডেন্স করছি আমরা, হ্যাঁ, এখানে এভিডেন্সটা কি, এভিডেন্স কয় প্রকার, আর সেই এভিডেন্স গুলোর মধ্যে থেকে হচ্ছে কোনটা কি এভিডেন্স, এটা হচ্ছে আমরা এই টপিকটা পেয়ে যাবো এখানে। এই টপিকটা আবার কিন্তু আপনাদের ওই যে আরেকটা মডিউল আছে যেটা কিনা হচ্ছে অ্যাসেসমেন্টের, অর্গানাইজ অ্যান্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, ওখানেও থাকবে। আমরা এখানে একটু পড়ে নিই, সো দ্যাট ওখানে গেলে অ্যাটলিস্ট তখন আর না পড়লেও চলবে, তখন একটু রিকল করে নিব আমরা। আজকে এভিডেন্সের এই জায়গাটা একটু বুঝে নিব আমরা এখন। আচ্ছা, প্রথম জিনিস যেটা, এভিডেন্সটা কি? এভিডেন্সটা হচ্ছে একটা ইনফরমেশনটা কি, সেই ইনফরমেশনটা হচ্ছে যে আপনি কি ওই যে ইউনিট অফ কম্পিটেন্সি অর্থাৎ সিএস অনুযায়ী, সিএস মানে কি একটা ইউনিট না, তাহলে ওই ইউনিট অফ কম্পিটেন্সি অনুযায়ী আপনার কম্পিটেন্সি কি ম্যাচ করে কিনা,
আপনার কম্পিটেন্সি ম্যাচ করার জন্য যে যে মানে ডকুমেন্টস বা যে ইনফরমেশনগুলো আপনি দিচ্ছেন সেগুলো আপনার কি প্রুফ করছে আপনার কম্পিটেন্সিকে। যখন কিনা আপনার কম্পিটেন্সিকে সেটা প্রুফ করছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে এভিডেন্স। অর্থাৎ এভিডেন্স কিন্তু একটা ইনফরমেশন, যে ইনফরমেশনটা আপনি কেন দিচ্ছেন, যে আপনি এই কাজগুলো জানেন, জানেন বিধায় হচ্ছে কি এই কাজগুলো আপনি করে দেখাচ্ছেন, যেটা কিনা প্রুফ করে যে আপনি কাজগুলো জানেন বলে আজকে কম্পিটেন্ট হওয়ার মতন যোগ্যতা আপনার আছে। তো ওই জন্য কি আমরা এভিডেন্স গুলো দিচ্ছি যে স্যার আমি কিন্তু ট্রেনার হিসেবে বা অ্যাসেসর হিসেবে এই কাজগুলো শিখেছি, এই কাজগুলো করতে পারি। সো তারা তখন সেটাকে কি যাচাই বাছাই করলো, আপনাকে ওই যে জিজ্ঞাসা করলো কিছু কোশ্চেন যে কিভাবে করেছেন, কোন এভিডেন্স কিভাবে করেছেন, ঠিক আছে। সো যখন কিনা আপনি সেগুলো সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারছেন তখন কি আপনার কম্পিটেন্সি প্রুফ হয়ে গেল। তার মানে আপনাকে তখন কিন্তু ইজিলি সে কম্পিটেন্ট দিয়ে দিবে। আর যদি আপনার কম্পিটেন্সি কোনোভাবে গ্যাপ থাকে, তার কাছে মনে হয় আপনি প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করতে পারেননি, এটা আপনি হয়তো বা নিজে থেকে করেননি এভিডেন্স, তার মানে তার কিন্তু রাইট আছে আপনাকে নট ইয়েট কম্পিটেন্ট করার, ঠিক আছে, কারণ আপনার ওই পার্টটাতে গ্যাপ আছে তার মনে হয়েছে, ঠিক আছে। সো এভিডেন্স হচ্ছে কি আমাদের জন্য একটা, এখানে লেখা আছে যে বোল্ড করা লাইনটা এটা একটু খেয়াল করেন, হাইলাইট করা, সরি। এভিডেন্স ইজ ইনফরমেশন গ্যাদার্ড অ্যান্ড ম্যাচড এগেইনস্ট আ ইউনিট অফ কম্পিটেন্সিস টু প্রোভাইড proof that a person is competent, ঠিক আছে। এরপরে কি বলছে যে দেখেন যে এখানে বলছে যে আমাদের যে এভিডেন্স গুলো আমরা যেখান থেকে কিনা হচ্ছে এভিডেন্স গুলো আমরা নিব, ওটার যে সোর্সটা কি, এভিডেন্স আমরা কিভাবে কালেক্ট করি। প্রথমটা এখানে দেখেন যে 4টা জিনিস বলে দিয়েছে। প্রথমটা হচ্ছে যে প্রোডাক্টস দ্যাট হ্যাভ বিন প্রডিউসড অর মেড বাই এসএসসি। প্রথম এভিডেন্সের সোর্সটা কি, আপনারা বিভিন্ন অকুপেশনে সবাই প্রোডাক্ট তৈরি করছেন না, যারা এখানে প্রোডাক্টটা তৈরি করছেন লাইক বেকারি এন্ড পেস্ট্রি প্রোডাকশন আছেন আপনারা কিন্তু একটা প্রোডাক্ট তৈরি করে দিচ্ছেন, যে সেটা ব্রেড হতে পারে, কেক হতে পারে। তো ওইটাকে আপনি নিজে তৈরি করছেন কিনা, ওইটার থ্রুতে কি একটা এভিডেন্স পাচ্ছি, তাই না, যে আপনি কাজটা জানেন কিনা। এটাকে বলা হয়েছে প্রোডাক্টস মানে প্রোডাক্ট যেটা কিনা হচ্ছে এসএসসিরা তৈরি করছে, ওই থ্রুতে যে এভিডেন্সটা আমি পেলাম ওইটা কিন্তু একটা এভিডেন্স। আপনার ওই কেকটা, আপনার ওই ব্রেডটা কিন্তু আপনার এভিডেন্স যে আপনি কাজটা পারেন কিনা। সেরকম যারা ইআইএম আছেন, কেয়ার গিভিং আছেন, অন্যান্য অকুপেশন, আপনাদের কিন্তু প্রসেস, আপনারা কি ওই যে প্রসেসটা মেনটেন করে কাজটা কমপ্লিট করতে পারছেন কিনা, প্রত্যেকটা স্টেপ ফলো করছেন কিনা, প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনারা কাজটা করতে পারছেন কিনা, ওই যে প্রসেসটা আপনি নিজে করছেন না, অর্থাৎ এসএসসি নিজে করছেন, এসএসসি কে আপনি যখন নিজে কাজটা করছেন তার মানে কি ওইটার থ্রুতে কি এভিডেন্স পাচ্ছে না অ্যাসেসর যে আপনি কাজটা জানেন। তো এখানে এভিডেন্স গুলো আমরা কোন কোন সোর্স থেকে পেয়ে থাকি, সেই সোর্সের প্রথমটা হচ্ছে প্রোডাক্ট, তারপরটা হচ্ছে প্রসেস। এরপরে আন্ডারপিনিং নলেজ অ্যান্ড স্কিলস ডেমনস্ট্রেট বাই দ্য এসএসসি। ওই যে আপনারা যখন কিনা হচ্ছে রিটেন টেস্টটা দিচ্ছেন, রিটেন টেস্টটার থ্রুতে কি আপনার নলেজ পার্টটা বোঝা যাচ্ছে না, যে আপনি কি এটার সম্পর্কে জ্ঞান রাখেন কিনা, আপনার আন্ডারপিনিং নলেজটা আছে কিনা, অর্থাৎ যে কাজটা আপনি জানেন, কাজটা তো আপনি জানেন, নিজে থেকে করলেন, সেটা তো আমি যাচাই করছি, প্লাস হচ্ছে ওই কাজ রিলেটেড যে থিওরিটিক্যাল জ্ঞানটা দরকার ওটাও কি আপনার আছে কিনা। তাহলে ওই যে আপনার যে অ্যান্সার শিটটা, যেটা কিনা আপনি কোশ্চেন লিখে দিচ্ছেন অ্যান্সার, সেটার থ্রুতে কি আমি যাচাই করতে পারলাম না যে আপনার আন্ডারপিনিং নলেজ আছে কিনা। আর যখন আপনি কাজ করছেন তখন কি আমি আপনার স্কিলটা যাচাই করতে পারলাম। দুইটা সোর্স বোঝা গিয়েছে। এরপরের সোর্সটা কি, আন্ডারলাইন অ্যাটিটিউড এক্সিবিটেড বাই দ্য এসএসসি। আপনি পুরো কাজটা যখন করছেন, যেভাবে হচ্ছে কাজ করছেন, যেভাবে হচ্ছে আপনি সবার সঙ্গে মিলে কাজ করতে পারছেন কিনা, আপনাকে অ্যাসেসর যে অবজার্ভ করছে, ঠিক আছে, আপনি অ্যাসেসর যে ইনস্ট্রাকশনটা দিল যে এভাবে কাজগুলো করতে হবে জবশিট অনুযায়ী, আপনি কি সেগুলো ফলো করছেন কিনা, নাকি আপনি জবশিট বাদ দিয়ে নিজের মতন কাজ করছেন। যদি আপনি নিজের মতন কাজ করেন তার মানে আপনার অ্যাটিটিউড প্রবলেম আছে, আপনি ইনস্ট্রাকশন ফলো করতে জানেন না, ঠিক আছে। সো এগুলোও কিন্তু সোর্স, যে অ্যাটিটিউডের কিন্তু একটা পার্ট আছে, ঠিক আছে, যে ওখানে কিন্তু অ্যাসেসরদের রাইট আছে ওই অ্যাটিটিউডের থ্রুতেও কিন্তু আপনাকে নটেট করতে পারবে। তো এখন সে কিন্তু চেক করছে আপনার অ্যাটিটিউড, যে আপনি কাজগুলো ঠিক মতন করছেন কিনা, আপনি সবার সঙ্গে মিলে কাজ করতে পারেন কিনা, কথা ঠিক মতন বলেন কিনা,
আপনাকে যদি কোনো জিনিস বলা হয় আপনি ঠিক মতন শুনছেন কিনা, এগুলো কিন্তু পার্ট অফ অ্যাটিটিউড। এগুলোর থ্রুতেও কি আপনি আহ, তাকে এভিডেন্স দিচ্ছেন যে আপনি কেপেবল কিনা। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের এভিডেন্সের সোর্স গুলো। এবার আসেন হচ্ছে এভিডেন্সের ফর্মস দেখি। এভিডেন্সের দুইটা ফর্ম আছে। প্রথমটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স, তারপরটা হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স। এভিডেন্সের দুইটা ফর্মসের মধ্যে প্রথমটা ডিরেক্ট এভিডেন্স। যেটা ডিরেক্ট এভিডেন্স কোনটা এটা একটু খেয়াল করেন। ডিরেক্ট এভিডেন্স হচ্ছে, এবার আমি কোশ্চেন করব, আমাকে সবাই রিপ্লাই করবেন। প্রথমটা, যখন কিনা আপনাদের ডেমনস্ট্রেশন হয় না, ডেমনস্ট্রেশনের সময় অ্যাসেসর যে আপনাকে অবজার্ভ করছে, ঠিক আছে, ওই অবজার্ভ করার থ্রুতে কিন্তু সে একটা চেকলিস্ট হাতে নিয়ে রেখেছে, আপনাকে অবজার্ভ করছে আপনি কাজগুলো ঠিক মতন করছেন কিনা। এবার সে ওই অবজারভেশন চেকলিস্টে ইয়েস আর নোট যে ঘরটা আছে ওখানে কিন্তু টিকটা দেয়। তো যখন সে ওই ইয়েস বা নোতে আপনার কাজগুলো দেখে দেখে টিক দিচ্ছে, এই অবজারভেশন চেকলিস্টটা ডিরেক্ট এভিডেন্স না ইনডাইরেক্ট এভিডেন্স হবে? একটু বলেন তো, মাথা খাটায় কেউ। ডিরেক্ট এভিডেন্স ম্যাডাম। ওকে, ডিরেক্ট কেন ম্যাম? উনি কি মানে উদ্দেশ্যটা কি এরকম যে হচ্ছে যে সে ওখানে সরাসরি দেখছে, সে নিজেই ওইটার উইটনেস, সেই জন্য? সেই জন্য ম্যাডাম। আর কেউ? যদি আমি বলি এটা ইনডাইরেক্ট এভিডেন্স, তাহলে কেউ কি প্রুফ করবেন আমাকে কেন ইনডাইরেক্ট এভিডেন্স হতে পারে এটা? ম্যাম উনি তো এটা ডাইরেক্ট ফলাফল দিয়ে দিচ্ছে চেকলিস্টে যে আসলে সে কাজ করতেছে কিনা। জাস্ট বিকজ অফ যে সে সরাসরি দেখছে বলেই কি আমাদের এটা ডাইরেক্ট এভিডেন্স? যাচাই করা দরকার নেই তা? বলেন, যেটা মনে হচ্ছে সেটাই বলেন। আমি তো আগে ম্যাম ম্যাম ডাইরেক্ট দেখছে এবং ওটা তো ডাইরেক্ট চেকলিস্টে উনি মার্ক করতেছে যে এই কাজটা উনি করতেছে কিনা বা এটা করতেছে কিনা, সেজন্য মনে হচ্ছে ডাইরেক্ট হবে, তবে কনফিউজ আছে। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে সবার আগে ডিরেক্ট এভিডেন্স হওয়ার জন্য মাথায় রাখতে হবে যে অ্যাসেসর সরাসরি দেখছে, অবজার্ভ করছে এবং সে নিজেই ওইটার উইটনেস, কাজের উইটনেস কি সে নিজেই। আপনারা যখন ডেমো করছেন, অ্যাসেসর ডেমনস্ট্রেশন চেকলিস্ট হাতে রেখেছে, সে দেখছে আপনি কাজগুলো করছেন কিনা। ওখানে আর কেউ আছে? ওখানে উইটনেস কি সে নিজেই না, যে আপনি কাজগুলো করলেন কি না করলেন? উইটনেস কিন্তু সে নিজেই, সাক্ষী কিন্তু সে নিজেই। সে কিন্তু আপনার কাজ দেখেই ইয়েসে টিক দিচ্ছে বা নোতে টিক দিচ্ছে। তার মানে অবজারভেশন চেকলিস্টে যখন সে টিক দিচ্ছে, এই অবজারভেশন যেটা, এটা হচ্ছে আমার ডিরেক্ট এভিডেন্স। অর্থাৎ অবজারভেশন চেকলিস্ট হচ্ছে আমার ডিরেক্ট এভিডেন্স। ঠিক আছে, এবার আসেন যখন কিনা অ্যাসেসর রিটেনটা নিচ্ছে না, রিটেন টেস্ট, রিটেন টেস্টের সময় রিটেন টেস্ট কি আমার ডাইরেক্ট এভিডেন্স হবে নাকি ইনডাইরেক্ট এভিডেন্স হবে? তার আগে আমি একটু ইনডাইরেক্ট এভিডেন্সটা একটু ব্রিফ করি। ইনডাইরেক্ট এভিডেন্সটা হচ্ছে সেগুলো যেখানে কিনা অ্যাসেসর একটু সময় নেবে, সময় নিয়ে তারপরে হচ্ছে সে ওটাকে যাচাই বাছাই করবে যে ওটাকে আপনি কাজটা করেছেন কিনা। ঠিক আছে, রিভিউ করবে। যখন কিনা সে নিজে সেটাকে রিভিউ করবে, এটা একটু সময় লাগবে, তখন সেটাকে বলা হয় হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স। আর যখন ডিরেক্ট এভিডেন্সটা আপনি নিজে সরাসরি অ্যাসেসর নিজে সরাসরি অবজার্ভ করছে এবং নিজে সেটার উইটনেস অর্থাৎ সাক্ষী সে নিজে, সেটাকে বলা হয় হচ্ছে ডিরেক্ট এভিডেন্স। এখন আমাকে বলেন যে রিটেন টেস্টটা যখন কিনা আপনাদের হচ্ছে, সেই যে ওই যে রিটেন টেস্টটা যে নিচ্ছে, এটা কি আপনাদের ডিরেক্ট এভিডেন্স নাকি ইনডাইরেক্ট এভিডেন্স? ইনডিরেক্ট ম্যাডাম, ইনডিরেক্ট। ইনডাইরেক্ট এভিডেন্স কেন? ডাইরেক্ট, জি ম্যাম। উনি তো আপনার আমাদের প্রশ্ন করার পরে ওটা আবার যাচাই করবে, মানে প্রশ্ন উত্তর একটু দেওয়ার পরে সময় যাচাই করবে। নিচ্ছে না, অ্যান্সার ইয়েটা করতে সময় নিচ্ছে। মানে এখানে আরেকটা বিষয়, এটা তো ভাইবাও হতে পারে তাই না? রিটেনের সাথে সাথে ভাইবাটাও তো একটু সময় নেয়। আচ্ছা, আগে রিটেনটা ক্লিয়ার করি, তারপর আমি ভাইবা বুঝাচ্ছি। রিটেনটা কি আপনারা বলছেন ডিরেক্ট এভিডেন্স না ইনডাইরেক্ট? ইনডিরেক্ট, ইনডিরেক্ট। ওকে, আচ্ছা নিলাম। রিটেন হচ্ছে আমাদের ইনডাইরেক্ট এভিডেন্স। কেন? কারণ হচ্ছে ওই যে কথাটা আমি আগে বলেছি যে ওটা কিন্তু একটু সময় নিচ্ছে, ওটাকে রিভিউ করা লাগবে। সে ওটাকে খাতাটা দেখবে না, খাতাটা দেখবে, ওটাকে রিভিউ করবে, আপনি কয়টা কোশ্চেন আপনার হলো না হলো সব দেখবে। তো তার মানে হচ্ছে কি ওটাকে রিভিউ করা লাগবে বলে কি রিটেন টেস্টটা কিন্তু আমাদের জন্য ইনডাইরেক্ট এভিডেন্স।
ক্লিয়ার বিষয়টা? এবার আসেন ওরাল কোশ্চেনিং। যখন কিনা আপনাকে ওরাল কোশ্চেন করা হচ্ছে, আপনি কোশ্চেন আপনাকে করলো, আপনি অ্যান্সার দিলেন, তারপরে সে হচ্ছে ওরালের চেক লিস্টে টিক দিচ্ছে, এটা কি ডিরেক্ট এভিডেন্স না ইনডাইরেক্ট এভিডেন্স? এবার বলুন। এটা ম্যাম ডিরেক্ট ডাইরেক্ট। ম্যাডাম। রাইট, এটা ডিরেক্ট এভিডেন্স, কারণ সে আপনাকে কোশ্চেন করছে, অ্যান্সার তো আপনি সামনেই দিচ্ছেন তাকে। যখন আপনি সামনে দিচ্ছেন তখনই তো সেই ইয়েস আর নো তো ঠিক দিচ্ছে, তার মানে ওরাল কোশ্চেনিং হচ্ছে ডিরেক্ট এভিডেন্স। ডিরেক্ট, ইয়েস। আচ্ছা, ইনডাইরেক্ট এভিডেন্সের অলরেডি একটা বলে দিয়েছি, এটা হচ্ছে রিটেন টেস্ট। এবার আসেন হচ্ছে অ্যাসেসমেন্টের যে ফিনিশড প্রোডাক্টটা আছে, ওই ফিনিশ যে প্রোডাক্টটা, ধরেন এখানে প্রোডাক্ট বলতে আমি যেহেতু এখানে আরএমজি যদি কেউ থেকে থাকেন, তার মানে আপনাদের ধরেন একটা টি শার্ট হচ্ছে আপনারা একটা একটা সাইড হচ্ছে, অর্থাৎ হাতাটা হচ্ছে সেলাই করে দেখালেন বা কলারটা সেলাই করে দেখালেন, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আপনাদের একটা প্রোডাক্ট। যারা বেকিং এর আছেন তাদের হচ্ছে ব্রেডটা যে বানালেন সেটা একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটাকে, এই কমপ্লিট প্রোডাক্টটা যখন আপনারা রেডি করে দিচ্ছেন, এটাকে কেন ইনডাইরেক্ট এভিডেন্স বলা হচ্ছে একটু বলেন তো আমাকে। ইনডাইরেক্ট এভিডেন্স কেন? আপনি তো প্রোডাক্টটা সামনেই বানালেন অ্যাসেসরের, তাহলে ওটা ডিরেক্ট এভিডেন্স তো হতে পারতো, ইনডাইরেক্ট কেন? একটু রিপ্লাই করেন সবাই। কিন্তু উনি ওটাও তো রিভিউ করবে, ওটাও তো উনি চেক করবে, এই জন্য যে তারপর সেলাইটা না। ঠিক মতন, ধরেন শার্টের ক্ষেত্রে সে ওটা কি যাচাই বাছাই করবে যে সেলাইটা ঠিক মতন হয়েছেন কিনা, বা হ্যাঁ, ব্রেডের ক্ষেত্রে হচ্ছে ওটা টেস্ট বা করে আমি ওটা যদি দেখবে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রেই বলি, তাহলে সে আমার কাজটা দেখবে সেটা প্রপারলি হচ্ছে কিনা, প্রসেসটা দেখবে, আপনার কিন্তু প্রসেস প্রসেসটা অলরেডি দেখবে। দেখেছে, ঠিক আছে? সো এখন প্রসেসটা দেখার পরে কাজটা আপনি ঠিকমতো কমপ্লিট কাজটা করেছেন কিনা সেটাও কিন্তু যাচাই করলো। তার মানে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যখন কিনা একটা ফিনিশড প্রোডাক্ট সামনে আপনার রাখা হয়েছে, সেটাকে তো যাচাই করতেও তার সময় লাগবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে কি ইনডাইরেক্ট এভিডেন্স। রিটেন টেস্ট আমরা বুঝে গিয়েছি। রিভিউ অফ প্রিভিয়াস ওয়ার্ক পারফর্মড, ধরেন হচ্ছে ওই যে পোর্টফোলিওটা আমরা পড়েছিলাম বা আপনার এভিডেন্সে তো পোর্টফোলিও দেখেছি, আপনার কাজের ক্ষেত্রে আপনি, যদিও আমাদের অ্যাসেসমেন্ট এখন পোর্টফোলিও তো হয় না, সামনে হয়তো হতে পারে, তো আপনি আপনার কাজগুলো করেছেন কিনা, আপনার কাজের যে কাজগুলো হচ্ছে আপনি শিখেছেন, ওটা কি, ওইটা অনুযায়ী তো আপনি একটা পোর্টফোলিও রেডি করে দিচ্ছেন, তো ওই কাজগুলো যে আপনার নিজের কিনা সেটাও তো কি যাচাই করতে সময় লাগবে না? ওটাকে তো রিভিউ করা লাগবে না? আপনার প্রিভিয়াস কাজগুলো আপনি ঠিক মতন, মানে ওগুলোকে আপনার নিজের কাজ কিনা, তার মানে এই জায়গাটাতেও কি আমার এই যে বিভিন্ন থার্ড পার্টি রিপোর্ট বলেন, তারপরে পোর্টফোলিও বলেন, এগুলো সবই কিন্তু আমার জন্য ইনডাইরেক্ট এভিডেন্স, কারণ অ্যাসেসরের কিন্তু রিভিউ করা লাগবে, সো সময় লাগবে, ঠিক আছে? এরপরে হচ্ছে টেস্টিমোনিয়ালস অর রিপোর্ট ফ্রম এমপ্লয়ার্স, কলিগস অর সুপারভাইজার। এই যে টেস্টিমোনিয়াল গুলো আছে, বিভিন্ন রিপোর্ট থাকতে পারে, কলিগদের কাছ থেকে যে পিয়ার ফিডব্যাকটা নিলাম, এই সবগুলো কিন্তু মানে আলটিমেটলি যে এভিডেন্স গুলো আমরা নিচ্ছি, যেগুলো কিনা আমরা মানে জমা করছি হচ্ছে কাউকে প্রুফ করার জন্য যে আমি এই কাজগুলো জানি, বিধায় কি আমার সুপারভাইজার এখানে বলছে যে আমি কাজগুলো করেছি। এখন আপনার সুপারভাইজার যে দিল যে হ্যাঁ আপনি কাজগুলো জানেন, অ্যাসেসর তো সেটা যাচাই করবে না যে আদৌ কি আপনি ওই কাজগুলো করে নিয়ে আসছেন না সুপারভাইজারকে দিয়ে শিখিয়ে পড়িয়ে তারপর নিয়ে এসেছেন। তার মানে সবই কিন্তু রিভিউ করা লাগবে। সো রিভিউ করা লাগবে বলে এই টেস্টিমোনিয়ালস, এই যে বিভিন্ন ধরনের রিপোর্ট যখন আমরা এভিডেন্স আকারে সাবমিট করি, তখন হচ্ছে কি সেগুলো আমাদের জন্য ইনডাইরেক্ট এভিডেন্স। ইভেন যখন কিনা কোনো ট্রেনিংও হয়, সে ট্রেনিং পারপাসে কোনো এভিডেন্স যখন আমরা করি, সেই এভিডেন্সটা যাচাই করছে না, সে যাচাই বাছাই যে করবে সেটাকে বলা হয়েছে ইনডাইরেক্ট এভিডেন্স। কারণ যখনই রিভিউ অপশনটা আসবে তখন সেটা ইনডাইরেক্ট হয়ে যাবে, আর যেটা সরাসরি ডিরেক্ট হচ্ছে, অবজার্ভ করা হচ্ছে এবং উইটনেস নিজে অ্যাসেসর, সেটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স। দুটো এভিডেন্স বোঝা গিয়েছে? হ্যাঁ ম্যাডাম। ওকে, এখানে আপনাদের প্রোডাক্টের ক্ষেত্রে কোন কোন প্রোডাক্ট গুলো আছে এভিডেন্সের ক্ষেত্রে, এগুলো কয়েকটা নাম দেওয়া আছে। প্রসেস গুলোর ক্ষেত্রে কি কি প্রসেস হতে পারে এভিডেন্সের এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে, এটা একটু পড়ে নিন আপনারা। আচ্ছা, এখানে আর কি আছে দেখি।
ওই যে সেলফ ইভ্যালুয়েশনের একটা ফর্ম হচ্ছে আপনাদেরকে দেওয়া আছে না, ঠিক আছে? এখানে ওই সেলফ ইভ্যালুয়েশন, নিজেকে যখন কিনা আমরা মূল্যায়ন করছি, ঠিক আছে, তখন আমি কি বলছি যে আমি কি অ্যাবল একটা ডিসিশন কনফিডেন্টলি নেওয়ার জন্য, বা আমি কি হচ্ছে এই কাজগুলো ঠিক মতন করতে পারি কিনা, আমি কি ট্রেনিং এর ডেলিভারিটা ঠিক মতো দিতে পারি কিনা, এই যে বিভিন্ন ধরনের হচ্ছে আমরা কোশ্চেন গুলো করে ইয়েস আর নোর ঘর আছে না, ওখানে কি নিজেই কিন্তু এই টিকগুলো আমি দিচ্ছি। এখন অনেকে বলতে পারে আমি নিজেকে নিজে কিভাবে অ্যাসেস করবো, নিজেকে অ্যাসেস না করতে পারলে তো আপনি নিজেকে ডেভেলপও করতে পারবেন না। আপনাকে প্রত্যেকটা জিনিস হচ্ছে এখানে পড়া লাগবে। এই কোশ্চেন গুলো হচ্ছে আপনি নিজেই তৈরি করবেন, করে হচ্ছে ইয়েস আর নোতে নিজেই টিক দিবেন যে আমি কি এই কাজগুলো পারি ঠিক মতন। আমি যখন কিনা ট্রেনিং দিই, তখন কি আমি তাদেরকে ঠিক মতন বোঝাতে পারি, আমি কি অ্যাডাল্ট লার্নারদেরকে ঠিক মতন মানে অ্যাডাল্ট লার্নারদেরকে বোঝানোর জন্য বিভিন্ন লার্নিং স্টাইল যে আছে, স্টাইলগুলো ইউজ করতে পারি। যদি না পারি, তার মানে সেখানে নোতে টিক দিব। নোতে টিক দেওয়ার উদ্দেশ্য কি, আগামী ট্রেনিং এ আমি অবশ্যই আরো কয়েকটা লার্নিং স্টাইল শিখে নিব, যেটা থ্রুতে কি আমি ট্রেনিংটাতে বিভিন্ন অ্যাডাল্ট লার্নারদেরকে সেভাবে হচ্ছে কি ট্রেনিং ডেলিভারিটা দিব। নিজেকে ডেভেলপ করার উদ্দেশ্যেই তো আমরা এই সেলফ ইভ্যালুয়েশনটা করে থাকি, ঠিক আছে? সো এটার একটা ফরম্যাট এখানে দেয়া, যেটা অলরেডি কিন্তু এভিডেন্স আপনারা অ্যাড করেছেন। এটা অলরেডি বলেছি প্রথমেই। আচ্ছা, এবার হচ্ছে ফিডব্যাক। এইটার একটা আপনারা এভিডেন্স করেছেন, ফিডব্যাকের যে এভিডেন্সটা আপনারা করেছেন, সেই এভিডেন্সটা কি এভিডেন্স ছিল কেউ একটু বলেন তো? পিয়ার ফিডব্যাক নিয়েছেন না? পিয়ার ফিডব্যাক ফর্ম নিয়েছি আমরা, ওইটাই। জি ম্যাডাম। এখানে এটা নেওয়ার উদ্দেশ্য কি, ফিডব্যাকটা খেয়াল করবেন। অনেকে কনফিউজড হয়ে যান এত ফিডব্যাক দেখে। আপনারা কিন্তু ট্রেনিং এর আর একটা মডিউলে ফিডব্যাক পাবেন, অ্যাসেসমেন্টের একটা মডিউলে ফিডব্যাক পাবেন, কিন্তু আপনাদেরকে লিঙ্ক করতে হবে। যখন বলা হবে ফিডব্যাক ফ্রম কলিগস, ক্লায়েন্টস অ্যান্ড পার্সোনাল লার্নিং নিডস ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট, তার মানে এই ফিডব্যাকটা কি ফিডব্যাক বলেন? পেয়ার ফিডব্যাক। এক্স্যাক্টলি। এবার আসেন, যদি হয় হচ্ছে যে এই ফিডব্যাকটা বলা হচ্ছে যে আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে অ্যাসেসিদেরকে বা ক্যান্ডিডেটকে ফিডব্যাক দিব, সেই ফিডব্যাকটা কোন ফিডব্যাক হবে? ক্যান্ডিডেটকে ফিডব্যাকটা দিব, তখন হচ্ছে অ্যাসেসর ফিডব্যাক। ক্যান্ডিডেট মানেই হচ্ছে, ক্যান্ডিডেট মানে কি আপনার অ্যাসেসর। আপনারা যখন অ্যাসেসর হচ্ছেন, আপনার সামনে যখন ক্যান্ডিডেট বলা হচ্ছে, তার মানে আপনি আপনার ক্যান্ডিডেটকে অ্যাসেস করার জন্যই তো গিয়েছেন। তো ওই ক্যান্ডিডেটকে যখন আপনি ফিডব্যাকটা দিচ্ছেন, সেই ফিডব্যাকটার ক্ষেত্রে যা যা আমরা সামনের দিকে পাবো, সেই ফিডব্যাকটা কিভাবে দিতে হয় না দিতে হয়, ওই ফিডব্যাকটার ক্ষেত্রে আপনাকে খেয়াল করা লাগবে যে ওটা আমার অ্যাসেসমেন্টের ফিডব্যাক। যখন ট্রেনি ফিডব্যাক বলবে, ট্রেনিকে ফিডব্যাক যখন দিচ্ছেন, তখন কি অ্যাজ এ ট্রেনার হিসেবে দিচ্ছেন। অ্যাজ এ ট্রেনার হিসেবে যখন ফিডব্যাক দিচ্ছেন, সেই ফিডব্যাক গুলোর ক্ষেত্রে আপনাকে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, সেটাও আমরা পরে দেখব। সো এখানে এই মডিউলের প্রথম যে ফিডব্যাকটা, সেটা হচ্ছে কি আমাদের কলিগ, ক্লায়েন্টস এবং পার্সোনাল লার্নিং নিডস ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট, আমরা নিজের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য যে যে ফিডব্যাক গুলো আমরা কলিগ এবং ক্লায়েন্টের কাছ থেকে নিচ্ছি, সেই ফিডব্যাকটাকে আমরা কি বলে থাকি? পেয়ার ফিডব্যাক, ঠিক আছে? আর কি আছে টপিক? ও, ইম্পর্টেন্ট টপিক, স্মার্ট গোল। এই স্মার্ট গোলটা সবাই সবাই হচ্ছে স্মার্ট গোলটা হচ্ছে পড়বেন। আমি একটু এব্রিভিয়েশনটাকে বলি, তারপরে এটা কিভাবে হচ্ছে আপনাদেরকে, আপনারা এই জায়গাটা কিভাবে পড়বেন এটা আমি বলে দিচ্ছি। ওকে, স্মার্ট গোল মডিউলে স্মার্ট গোল আছে তো না আমাদের? এই স্মার্ট গোলটা আমরা কেন ডেভেলপ করে থাকি খেয়াল করেন। প্রথমে এব্রিভিয়েশনটা খেয়াল করেন, এস ফর স্পেসিফিক, এম ফর মেজারেবল, এ ফর অ্যাচিভেবল বলছে,
আর ফর হচ্ছে রিয়েলিস্টিক এবং টি ফর টাইম বাউন্ড বা টাইম রেফারেন্সড। এবার স্মার্ট গোলটা কেন ইউজ করি এটা একটু বুঝবেন। প্রথমে হচ্ছে এই স্মার্ট গোলটা করার উদ্দেশ্য হচ্ছে কি, আমরা কোনো একটা প্ল্যান করছি, সেটা আমার বিজনেসের কোনো প্ল্যান হতে পারে, সেটা আমার নিজের ডেভেলপমেন্টের উপরে কোনো প্ল্যান হতে পারে। সো এই প্ল্যানটা যখন আমরা করছি তখন এই স্মার্ট গোল ফলো করে করে থাকি। সেই ক্ষেত্রে ফর এক্সাম্পল এখানে দেয়া আছে, যেটা একটু খেয়াল করেন, আপনাদের মডিউলে মেবি মনে হয় এটা দেয়া আছে, একটু খেয়াল করেন তো সবাই, মডিউলে দেয়া আছে নাকি এক্সাম্পলটা? আচ্ছা, স্মার্ট গোলটা হচ্ছে, আচ্ছা এই মডিউলটা তো শেষ, আপনাদের প্রফেশনাল, আমার তো এটা টেকনিক্যাল ইয়েটা দেখাচ্ছি, আপনাদের প্রফেশনাল যেটা আছে, প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান যেটা, ওখানে দেখেন স্মার্ট গোলটা আছে। দুইটা মডিউলে তো সবাই নিয়ে বসেছিলেন না প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে। এখন খেয়াল করেন এই স্মার্ট গোলটা আমাদের কেন লাগবে। আপনি কোনো বিজনেস প্ল্যান করছেন বা আপনি চিন্তা করলেন হচ্ছে আপনি অনলাইনে ব্লগ করবেন, তো আপনার স্পেসিফিক কি খেয়াল করেন, প্ল্যানটা কি? আপনি স্টার্ট করবেন একটা অনলাইন ব্লগ, এটা কি স্পেসিফিক? আপনি একটা প্ল্যান যে করছেন, একটা পরিকল্পনা করছেন, এই পরিকল্পনাটা যেন স্পেসিফিক থাকে। আপনি কি চাচ্ছেন, কি করতে চাচ্ছেন, শুরু করতে চাচ্ছেন কি, সেটা যেন স্পেসিফিক হয়। এই জন্য এস ফর স্পেসিফিক বলছে। এম ফর মেজারেবল দিয়ে কি বোঝাচ্ছে দেখেন। মেজারেবল হচ্ছে যে আপনি চিন্তা করলেন যে আমি আমার ব্লগটা যে করব, ওখান থেকে আমি আমার রিভিউ যেটা আছে সেটাকে ইনক্রিজ করব হচ্ছে 30%, অর্থাৎ 30% পর্যন্ত হচ্ছে আমার রেভিনিউ হবে। এটা হচ্ছে আমার টার্গেট। তো যখন আপনি আপনার টার্গেটটা করলেন, এটা কি মেজার করা যাচ্ছে না? পার্সেন্টেজটা কিন্তু আপনি নিজে করে রাখলেন যে 30%, এটাকে মেজার করা যাচ্ছে। এরপরে কি অ্যাটেইনেবল বা অ্যাচিভেবল, অ্যাচিভ করা, সেটা কি বলছেন যে আমি যখন আমার ব্লগটা শুরু করব, সেটা হচ্ছে অবশ্যই কি আমি আমার ক্লায়েন্ট এবং মানে অবশ্যই আমরা ক্লায়েন্টের জন্যই তো, ক্লায়েন্টের সঙ্গে যদি সম্পর্ক না বিল্ড করে করি, তাদেরকে যদি প্রমোশনটা না দিই, তাহলে কি আমার কোনোভাবে হচ্ছে কি বিজনেসটা রান হবে বা বিজনেস আমি অ্যাচিভ করতে পারবো যা আমি অ্যাচিভ করতে চাচ্ছি? আমার প্রফিট যে লাগবে, আমার বিজনেসটা যে বাড়বে, সেটা কি হবে? আমাকে অ্যাচিভ করার জন্য অবশ্যই আমার ক্লায়েন্টসের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করা লাগবে, অর্থাৎ রিলেশনশিপ বিল্ড আপ করা লাগবে। তাহলে এই ক্ষেত্রে কি আমাকে ভালো ভালো কিছু প্রমোশন করা লাগবে, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে অ্যাচিভ করার জন্য। আমার উদ্দেশ্য কি? প্রফিট অ্যাচিভ করা। আমার উদ্দেশ্য কি? আমার মানে ক্লায়েন্টের সঙ্গে ভালো সম্পর্ক করা, সম্পর্ক রাখা। ওইটার থ্রুতে কি আমি আমার বিজনেসটাকে মানে আমার প্রফিটের দিকে নিতে হবে। সো এটা কি অ্যাচিভ করার উদ্দেশ্য না? সো অ্যাচিভেবল যে হবে এই জিনিসটা যেন আমরা মাথায় রাখি যে কিভাবে অ্যাচিভ করা যায়, এখানে সেই বিষয়টা। রেলিভেন্ট বা রিয়েলিস্টিক কি? যখন কিনা আমরা মনে করছি যে আমার প্ল্যানটা রিয়েলিস্টিক কিভাবে হবে, তখন আমাকে কি মাথায় রাখতে হবে যে আমি আরো কিছু কাস্টমার অ্যাড করব। যারা আমার ফিক্সড কাস্টমার আছে, স্যার কিছু বলবেন? বলেন স্যার। কেউ হ্যান্ড রেজ করেছেন মেবি। আচ্ছা, তাহলে আমি একটু কন্টিনিউ করি, পরে তাহলে নিচ্ছি আপনাদের কোশ্চেন। আচ্ছা, যখন কিনা আপনি দেখছেন যে রিয়েলিস্টিক হতে হবে আপনার বিজনেস প্ল্যানটা বা আপনার এই ব্লগের যে প্ল্যানটা আছে, তখন আপনাকে কি করতে হবে যে যে ক্লায়েন্ট হচ্ছে অলরেডি আপনি টার্গেট করেছেন, সে টার্গেট ক্লায়েন্ট তো আপনার বিজনেসে ইনভলভ হয়ে গিয়েছে। এডিশনাল আরো কিছু ক্লায়েন্ট কিভাবে হচ্ছে আপনি অ্যাড করতে পারেন, যেটা থ্রুতে কি আপনার আরো প্রফিট হবে। যখন আপনি এরকম কিছু চিন্তা ভাবনা করছেন, সেটা কিন্তু রিয়েলিস্টিক হবে, বাস্তব। এরপরে এই পুরো জিনিসটা করার পরে আপনি এটাকে যদি এখন সব প্ল্যান করছেন, কিন্তু এটা তো আপনার কোন রকম কতদিনের মধ্যে করবেন সেটার কোনো প্ল্যান নেই আপনার। এইটা অবশ্যই রাখতে হবে, অর্থাৎ আপনাকে টাইমটা খেয়াল করা লাগবে যে আমি আগামী 3 মাসের মধ্যে হচ্ছে এই পুরা জিনিসটাকে করব। আমি আমার ব্লগটাকে শুরু করব, ওটার রেভিনিউটাকে 30% পর্যন্ত ইনক্রিজ করব। আমি আমার যে বিজনেসটা আছে সেটাকে, আমার বিজনেসের যে ক্লায়েন্টরা আছে তাদেরকে অনেক বেশি প্রমোট করে, ঠিক আছে, এভাবে হচ্ছে আমার ব্লগটাকে আরেকটু প্রফিটেবল করব। এবং
আরো প্রফিট বাড়ানোর জন্য আমার আরো কিছু ক্লায়েন্ট থাকবে যেগুলো কিনা ফিক্সড ক্লায়েন্ট হয়ে যাবে। ফিক্সড ক্লায়েন্টের পরে যদি আরো কিছু এডিশনাল ক্লায়েন্ট যোগ করা যায়, তাদেরকে যোগ করে তাদেরকে প্রমোশন করে আমি আমার প্রফিট বাড়াবো। এবং সেটা অবশ্যই আমার কি 3 মাস বা আগামী 6 মাসের মধ্যে আমি শেষ করব, কাজটা করব। যখন কিনা আমরা আমাদের প্ল্যানটাকে এভাবে করছি, এই স্মার্ট গোলের ফেলে, তখন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যান দাঁড়ায়। তো এরকমই আপনারা এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আমি তো বিজনেস করতে নামি না। অবশ্যই আপনারা বিজনেস করতে নামেন, বাট বিষয়টা হচ্ছে এটা প্রফেশনাল কোর্সের কথা বলছি না আমরা, যে প্রফেশনাল কোর্সটা আপনারা করবেন, টেকনিক্যাল প্ল্যান করছেন। তো এখন নিজেরাই চিন্তা করেন আপনার স্পেসিফিক কি হবে, যে আমি আগামী আগামী প্ল্যানটা আপনি কি করেছেন যে আগামী মার্চের মধ্যে হচ্ছে আপনি আপনার লেভেল 3টা করবেন, এবং সেই লেভেল 3টা করার পরে আপনি কোথাও অবশ্যই হচ্ছে ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করবেন, যেখান থেকে কি অ্যাজ এ ট্রেনার হিসেবে আপনার আপনার স্যালারিটা বাড়বে। এবং শুধুমাত্র তা না, আপনি আপনার ট্রেনিংটাকে আরো আরো কিভাবে ডেভেলপ করা যায়, ঠিক আছে, আরো কিভাবে যদি আপনার প্ল্যান থাকে যে আমি নিজে অনলাইনে ট্রেনিং দিব, এটার থ্রুতে হচ্ছে আমি আমার যে লার্নিংটা আছে আরো বেশি বাড়াবো, আমার নিজের ইনকামটা বাড়াবো, এবং সেটা অবশ্যই আগামী 3 মাসের মধ্যে আমি করব কাজটা। এই যে একটা প্ল্যানে ফেলাচ্ছি না আমরা, এই স্মার্ট গোলের থ্রুতে কিন্তু প্ল্যানটা করছি আমরা। সো যখন কিনা এই স্মার্ট গোলটা ইউজ করব, তখন দেখবেন কি আপনার প্রফেশনাল প্ল্যান হোক, টেকনিক্যাল প্ল্যান হোক, এইটা কিন্তু একদম সুন্দরভাবে সময়ের মধ্যে হয়ে যাবে। আমরা উইদাউট এনি প্ল্যান হচ্ছে কোনো জিনিস করে থাকি, ঠিক আছে, কোনো গোল আমাদের থাকে না। এই গোলটা ফলো করা মানে, অর্থাৎ এই স্মার্ট গোলের কথা বলছে, নট অনলি স্মার্ট গোল, আপনারা যে কোনো গোল আছে, ধরেন হচ্ছে যে কোনো মডেল আছে, সেই মডেল ফলো করে হচ্ছে যখন কাজগুলো করবেন, সেই কাজগুলো দেখবেন হচ্ছে অনেক সহজে হয়ে যাবে আপনাদের জন্য। এই জন্য যখনই কিনা আমরা কোনো প্ল্যান করি, সে প্ল্যানটাকে চেষ্টা করবেন হচ্ছে কোনো মডেলের মধ্যে ফেলাতে। যখন কিনা মডেল ওয়াইজ করবেন, দেখবেন আপনার গোল সেট থাকবে, আপনি দেখবেন কোনো না কোনোভাবে ওটা অ্যাচিভ করেই ফেলবেন, ঠিক আছে। কিন্তু গোল ছাড়া কিন্তু আমরা কোনো জিনিস করতে পারবো না। লেভেল 4 করছেন, সবার জন্য টার্গেট থাকে লেভেল 4 কমপ্লিট করার পরে লেভেল 5টা আমরা কমপ্লিট করে ফেলবো, কিন্তু সেটা আগামী 2 বছরে, এরকম না। অবশ্যই সেটা এই বছরের মধ্যে হয়ে যায় যেন, এভাবে যেন প্ল্যানগুলো হয়, ঠিক আছে। তো এটা আমরা যখন কিনা প্ল্যান করি, তখন সেক্ষেত্রে বিভিন্ন মডেল ফলো করতে পারি। এটা ওয়ান অফ দেম, যেহেতু আমাদের মডিউলে হচ্ছে স্মার্ট গোলটা এখানে দেয়া আছে, সো আমরা স্মার্ট গোল ফলো করেও কিন্তু আমাদের প্ল্যানটা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে? আচ্ছা, এটা একটু দেখেন। নিজেদেরকে ডেভেলপ করতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট যে অপরচুনিটিস গুলো আছে, সেই অপরচুনিটিস গুলোর ক্ষেত্রে কি কি মানে প্র্যাকটিস গুলো আমরা করতে পারি, সেগুলো কিভাবে আইডেন্টিফাই করব। এখানে কিছু জিনিস বলে দিচ্ছে, দেখেন। ডেভেলপমেন্ট অপরচুনিটিস মে ইনক্লুড, অর্থাৎ নিজেকে ডেভেলপ করার জন্য কিছু সুযোগ আছে, সেই সুযোগগুলো কোন জায়গা থেকে আমরা পেতে পারি। দেখেন, প্রথমটা, আমরা কোনো হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে কি অর্জন করতে পারি। বিভিন্ন সবাই হচ্ছে অনেকে ডিপ্লোমা করা আছেন, তাদের ক্ষেত্রে যদি হচ্ছে আরো কোনো এডুকেশনাল লেভেল থাকে, সেটা আপনারা করতে পারেন, ঠিক আছে। কারো যদি গ্রাজুয়েশন থাকে, সে প্ল্যান করতে পারেন যে আমি মাস্টার্সটা কমপ্লিট করে ফেলবো। কেউ যদি হচ্ছে লেভেল 4 করা থাকে, সে প্ল্যান করতে পারেন যে আপনি লেভেল 5টা কমপ্লিট করে ফেলবেন। এটার থ্রুতে কি আপনি আপনার সুযোগটা বাড়াচ্ছেন, আপনার আপনার কাজের সুযোগ বাড়ছে। আরো কি আছে দেখেন, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট। আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশন অলরেডি যদি করা থাকে আপনার, তাহলে আপনি এখন কাজ করতে পারেন ইন্ডাস্ট্রিতে, কিভাবে কাজ করা যেতে পারে, বিভিন্ন ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টে যাবেন। অর্থাৎ বিভিন্ন ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টের থ্রুতে চেষ্টা করবেন হচ্ছে যে আপনি কাজগুলো শিখতে পারেন, যেন যত বেশি কাজ শিখবেন, কাজের জায়গাগুলো আপনার তত বেশি বাড়বে, ঠিক আছে। এরপরে কি আছে দেখেন, যে আন্ডারটেকিং প্রফেশনাল ডেভেলপমেন্ট ইন স্পেসিফিক এরিয়াস অফ প্র্যাকটিস। এখানে আন্ডারটেকিং প্রফেশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনি আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের কোনো একটা এরিয়া ফাইন্ড আউট করলেন। আমি বলেছি না আপনাদেরকে যে প্রফেশনাল ডেভেলপমেন্ট কোর্স মানে শুধুমাত্র লেভেল 5 তা কিন্তু না, আরো এডিশনাল অনেক প্রফেশনাল কোর্স আছে। যেমন আপনাদের কি বলে, এনএসডি এর একটা অকুপেশনের মধ্যে ইনফর্মাল সেক্টরে দেখবেন হচ্ছে যে ইংলিশ ফর কি যেন
একটা নতুন অকুপেশন অ্যাড হয়েছে, যেটা কিনা হচ্ছে ইংলিশ ফর প্রফেশনাল, মেবি এরকম কিছু একটা। সো এটা কাদের জন্য? এটা কিন্তু আমাদের সবার জন্য। যেরকম ওই যে কম্পিউটার অপারেশন আমি বলেছি না যে সবার জন্য, সেরকম এই ইংলিশ ফর প্রফেশনাল যেটা আছে, এটাও কিন্তু আমাদের, বা মানে এটাও কিন্তু আমাদের জন্য, মানে আমাদের যারা কিনা আমরা কাজ করছি নিজেদেরকে ডেভেলপ করার জন্য। কেন? ইংলিশটা কিন্তু আমাদের সব ক্ষেত্রেই লাগছে, আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও লাগছে, আমরা পার্সোনালি যখন কিনা ইয়ে করছি তখনও লাগছে, বাইরে কোথাও যাচ্ছি, মানে এভরিওয়্যার হচ্ছে আমাদের ইংলিশটা কিন্তু ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে আমি কিন্তু আমার ওই প্রফেশনাল কোর্সটা দিয়ে নিজের স্পেসিফিক এরিয়াটাকে কি বাড়াতে পারি। ঠিক আছে, এরপরে কি আছে যে ইন্টারনাল ট্রেনিং ডেভেলপমেন্ট প্রোগ্রামস। ইন্টারনাল ট্রেনিং ডেভেলপমেন্ট প্রোগ্রামস গুলো কি হতে পারে? বিভিন্ন বিভিন্ন দেখবেন হচ্ছে যে ইন্টারনাল অনেক ট্রেনিং গুলো হয়। ওই ট্রেনিং গুলোর উদ্দেশ্যই থাকে কি আপনাদের মতন যারা প্রফেশনাল আছে তাদেরকে ডেভেলপ করা। ঠিক আছে, তো এরকম যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করবেন, এতে অনেক বেশি শেখা হয়। আরো কি থাকে? বিভিন্ন রেলিভেন্ট কনফারেন্সেস আছে, তারপর হচ্ছে সেমিনার হয়, ওয়ার্কশপ হয় আপনাদের বিভিন্ন অকুপেশনের, নিজেদের অকুপেশনের উপরে। এগুলোতে চেষ্টা করবেন সবসময় পার্টিসিপেট করা। উদ্দেশ্যটা একটাই, আপনি যেন ওখান থেকে কিছু শিখে আসতে পারেন। অনেকেই কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে চায় না, বলে এত বোরিং, হ্যাঁ ওরা যে কি করব। বাট আপনার কিন্তু কিছু না কিছু ওখান থেকে শেখার আছে, যদি আপনি ইন্টেনশনটা নিয়ে যান যে ওখান থেকে আপনি কিছু শিখে আসবেন, তাহলে কিন্তু আপনার জন্য কোনো না কোনো লার্নিং একটা হবে। কিন্তু আপনার যদি ইন্টেনশন থাকে ওখানে যে আমি কি করবো, টাইম ওয়েস্ট হবে, তাহলে কিন্তু আপনি কিছু শিখতে পারবেন না। সো চেষ্টা করবেন যখন কনফারেন্স, সেমিনার গুলো অ্যাটেন্ড করেন, ওয়ার্কশপ গুলো অ্যাটেন্ড করেন, ওখান থেকে কিছু না কিছু শিখতে পারেন। এটা মাথায় রেখে যেন আপনারা জয়েন হন। এরপরে কি বলছে যে রিডিং রেলিভেন্ট জার্নালস অ্যান্ড লিটারেচার। আপনাদের এখানে বিভিন্ন ধরনের হচ্ছে যে আপনাদের কোর্স রিলেটেড দেখবেন হচ্ছে নিজেদের অনেক কিন্তু পড়ার অনেক কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোতে হচ্ছে আপনারা আপনাদের নলেজটাকে বাড়ানোর চেষ্টা করবেন। অ্যাডিশনাল আরো থাকে হচ্ছে যে আমরা যখন কিনা আশেপাশের অনেক কলিগের কাছ থেকে হচ্ছে কি আহ অনেক কিছু যে তারা কি করছে তাদের সঙ্গে কথাবার্তা বলে, তাদের সঙ্গে কোথাও হচ্ছে পার্টিসিপেট করে হচ্ছে কি আমরা আমাদের নলেজটা বা স্কিলটা কিন্তু বাড়াতে পারি। এগুলোও কিন্তু আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য কি অনেক বড় একটা সুযোগ তৈরি করতে পারে আমাদের। ঠিক আছে, কাজ করার সুযোগ বাড়বে। সো নেটওয়ার্কিংটা খুব ইম্পর্টেন্ট। আপনারা কাজ করছেন, বাট আপনারা কাজের ক্ষেত্রে নেটওয়ার্কিংটা যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাজের জায়গাটা, আপনি যে কাজ জানেন সেটা জানবে কি করে? ঠিক আছে, সো ইটস ইম্পর্টেন্ট। এই একটা জিনিস দেখেন এখানে, আহ এই যে প্রফেশনাল প্র্যাকটিসের কথা যখন বলা হচ্ছে তখন একটা জিনিস দেখেন যেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আপনি আপনার কাজের ক্ষেত্রে ধরেন অ্যাজ এন ইনস্ট্রাক্টর হিসেবে এখন আপনার কোনো ইনস্টিটিউশনে কাজ করছেন। তো ইনস্ট্রাক্টর হিসেবে যখন আপনারা কাজ করছেন, ইনস্ট্রাক্টরের ডেফিনেশন কি জানেন? সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। আপনারা আপনাদের অকুপেশনের এক্সপার্টিসটা রাখেন বলেই কিন্তু আপনারা ইনস্ট্রাক্টর। আপনি ওই ইআইএম এর যে আছেন সে কিন্তু ইআইএম এর এক্সপার্ট। সো সেই জন্যই কি তাকে ইনস্ট্রাক্টর বলা হয়। ইনস্ট্রাক্টর কিন্তু সবাই হতে পারবে না, ট্রেনার কিন্তু সবাই হতে পারবে, ইনস্ট্রাক্টর সবাই হতে পারবে না। ইনস্ট্রাক্টর শুধুমাত্র সেই স্পেসিফিক এরিয়াতে তার নলেজ স্কিল থাকবে, তার এক্সপিরিয়েন্স থাকবে বলেই হচ্ছে সে ইনস্ট্রাক্টর। ট্রেনার হচ্ছে অনেক দিনের অভিজ্ঞতার থ্রুতে কিন্তু সে ট্রেনার। আর ফ্যাসিলিটেটর হচ্ছে যে যখন কিনা সে কোনো একটা স্পেসিফিক এরিয়াতে তার ওই জায়গাতে সে অনেক ভালো জানে বলেই হচ্ছে সে হচ্ছে ফ্যাসিলিটেট করতে পারে। ঠিক আছে, সো যখন কিনা আপনারা ইনস্ট্রাক্টর, আপনাদের টার্গেট থাকবে হচ্ছে যে কিভাবে আপনারা মাস্টার ট্রেনার হতে পারেন। সেই মাস্টার ট্রেনার হওয়ার জন্য কি করতে হবে আপনাদেরকে? সবার আগে হচ্ছে লেভেল 4 করা লাগবে। লেভেল 4 যখন হয়ে গেল আপনাদের, এরপরের জন্য আপনাদের টার্গেট থাকে যে আপনারা কিভাবে মাস্টার ট্রেনার অর্থাৎ সিবিটি এর লেভেল 5 করেন। এটা হচ্ছে আপনাদের অ্যাডভান্সড।
ঠিক আছে? সবাই কি আছেন না ঘুমাচ্ছেন একটু শুনি? ম্যাডাম আছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের ম্যাডাম আজকে হুম, আজকে বৃহস্পতিবার রাত, হ্যাঁ, হ্যাঁ কারণ স্যার। 6 দিন তো মানুষ শ্রম দেয়। আজকে একটু সবাই একটু চিল মুডে থাকে, একটু শর্ট করলে ভালো হয় আর কি। চিল মোডে থাকি বলেই তো শর্ট না, আর একটু বেশি করা বেশি দরকার করা না? উচিত, জি। আচ্ছা, আচ্ছা ম্যাডাম, যাই হোক, একটু ফ্লোর পাইছে একটা কথা বলি, সেটা হলো এই বিটিভি থেকে যদি কেউ লেভেল করে থাকে, ও কি সিবিটি তে করতে পারবে? স্যার, যেহেতু এখন আপনার এনটিবিকিউএফএল করার। এনপিকিউএফ টা দিয়ে এখন আমাদের হবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা কারণ আচ্ছা আপনার এনএসডিএস সার্টিফিকেট থাকা লাগবে স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কারণ বিটিভি তো এখন আপাতত নেই, তো মানে ওভাবে তো কাউন্ট করা হয় না, যেহেতু সবাই হচ্ছে এনএসডি এর সব প্রজেক্ট টজেক্ট যেগুলো আছে সবই তো এনএসডিএস সার্টিফিকেশনের জন্যই অ্যাক্রেডিটেশনটা নেয়। তাহলে সেই ক্ষেত্রে এনএসডি এর করা লাগবে একটা। এনএসডি হ্যাঁ, তবে সার্টিফিকেট এখানে ছাড়া একটা হবে কথা না। আছে স্যার, যদি হচ্ছে যেমন হচ্ছে শুধুমাত্র কিন্তু স্কিলের কথা বলছি আমি, হ্যাঁ। যদি প্রফেশনাল কোনো কোর্স হয়, লাইক হচ্ছে ধরেন হচ্ছে বিটিভির যেমন অনেকে লেভেল 5 করা থাকে, ঠিক আছে? যেমন আমি বিটিভি লেভেল 5 করা। সো এই ক্ষেত্রে যখন কিনা আপনারা লেভেল 5 এর ট্রেনিং এর ব্যবস্থা করবেন, তখন আবার আমি সেটা পারবো করতে, কারণ ওনাদের অপরচুনিটি তো এখন ওইভাবে ক্রিয়েট হয়নি এনএসডি লেভেল 5 এর ক্ষেত্রে ওই মানে ট্রেনিংটা। এনএসডি এখনো দাঁড়াইতে পারে না আর কি, ওই পর্যায়ে। হ্যাঁ, হ্যাঁ। সো এখন পর্যন্ত হচ্ছে মানে বিটিভি লেভেল 5টা তারা কাউন্ট করে, ঠিক আছে? কিন্তু স্কিলের গুলো না স্যার, ঠিক আছে? স্কিলের ওকে, যেহেতু তাদের এখন সুযোগ তো অনেক বেশি। মানে আমাকে একটা স্টুডেন্ট বারবার নক করতেছে তো, যে স্যার হুম, আমি হুম, সিবিটি করবো, আমার এইটা আছে কিনা। ঠিক আছে ম্যাডাম, ওকে, ক্লিয়ার, ক্যারি অন। ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে প্রফেশনাল নেটওয়ার্কিং এর যে বিষয়টা আমি বললাম, এখানে প্রফেশনাল নেটওয়ার্কিং এর বিষয়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে অনেকেই হচ্ছে কাজ জানে, দেখবেন, কিন্তু তাদের নেটওয়ার্কিং স্ট্রং না হওয়ার কারণে তারা যে ভালো কাজ জানে এটা কিন্তু অনেকে জানে না, বা তারা কাজ পায় না। সো এখানে যেটা করতে হয়, যখন কিনা আপনারা ইনফর্মালি বা ফর্মাল কোথাও যাচ্ছেন, ওখানে হচ্ছে বিভিন্ন চেষ্টা করবেন হচ্ছে বিভিন্ন আপনাদের অকুপেশনে যারা ট্রেনার আছে, অ্যাসেসর আছে, তাদের সঙ্গে লিংক রাখা, তাদের সাথে কথা বলবেন সবসময় হচ্ছে যে কিভাবে কাজটাকে আপনি আপনি কিভাবে হচ্ছে কাজে হচ্ছে ফোকাস করতে পারবেন, বা আপনাকে নিজেকে কিভাবে ডেভেলপ করতে পারবেন, কোথায় যে কোন কাজগুলো করতে পারবেন। সবসময় চেষ্টা করবেন হচ্ছে এই জায়গাগুলোতে নিজেকে হচ্ছে আরেকজনের সঙ্গে কিভাবে কথাবার্তা বলে হচ্ছে আহ কাজে লাগাতে পারেন, সবসময় এটা চেষ্টা করবেন। যখন কিনা আপনি নিজেকে এই নেটওয়ার্কিং এর থ্রুতে ডেভেলপ করবেন, দেখবেন হচ্ছে আপনার কাজের জায়গা না অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। আপনি অনেক ভালো কাজ জানেন, কিন্তু আপনি কারোর সঙ্গে কথাই বলেন না, নেটওয়ার্কিং মেনটেন করতে জানেন না, তাহলে কিন্তু আপনি থেমে যাবেন, আপনি কিন্তু এগোতে পারবেন না। তো সবসময় ম্যাডাম, চেষ্টা আমি করবেন। একটু আমি একটু হ্যাঁ, অ্যাড করি, একটু অ্যাড করি ম্যাডাম, সরি। স্যার, যেহেতু একটা ভালো পয়েন্টে কথা বলতেছেন, আমি একটু বলি। বলুন স্যার। সেটা হলো যে নেটওয়ার্কিং, হ্যাঁ, যারা এখানে আছি আমরা, এই টিবেটের সাথে যারা ইনভলভ হতে যাচ্ছি বা ইনভলভ আছি, এই নেটওয়ার্কিং যদি আমাদের স্ট্রং না হয়, তাহলে এখানে আমরা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো না বা ডেভেলপও করতে পারবো না। অতএব এটা সো মাচ ইম্পর্টেন্ট। এটা শুধু নট অনলি যে ট্রেনার তা না, টিবেট সেক্টরের মেইন ইস্যু হলো নেটওয়ার্কিং। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। হ্যাঁ, বিষয়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, বাট এই বিষয়গুলো নিয়ে অনেকে হচ্ছে কথা বলে না। বাট আমি বলবো হচ্ছে যে এখানে যেহেতু অলরেডি আপনাদের মডিউলটা যে মডিউলটা আপনারা পড়ছেন, দুইটাই কিন্তু টেকনিক্যাল এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের কথা বলছে। সো এই পুরা প্রফেশনাল এবং টেকনিক্যাল ডেভেলপমেন্টের জিনিসটাই দাঁড়িয়ে আছে কিন্তু আপনার নেটওয়ার্কিং এর উপরে। আপনি লেভেল 4 করা, আপনি কাজে নেই, তো আপনার লেভেল 4 কোনো কাউন্ট কাউন্ট হবে না। আমি এরকমও ট্রেনার জানি যারা কিনা হচ্ছে স্টিল লেভেল 5 না করেও ট্রেনিং দিয়ে যাচ্ছে, এবং তারা খুব ভালো ট্রেনিং দেয়, ঠিক আছে? কেন? তাদের নেটওয়ার্কিং স্ট্রং। তারা যাদের সঙ্গে কাজ করছে, ঠিক আছে, তারা প্রুভ করেছে যে তারা লেভেল 4 করেও লেভেল 4 এর যে ট্রেনিং দিতে পারে, এটা তারা প্রুভ করেছে।
যার জন্য তারা ব্যাক টু ব্যাক ব্যাচেস করে যাচ্ছে এবং তাদের মানে হচ্ছে পার্সেন্টেজ অনেক ভালো, ঠিক আছে, কিন্তু তারা কিন্তু লেভেল 5 করে না। তো এর বিষয়টা হচ্ছে আপনি কাজ জানেন কিন্তু আপনি নেটওয়ার্কিং মেনটেন করতে পারেন না বলে অনেক পিছিয়ে আছে, এরকম যেন না হয়। সবাই লেভেল 4 করছেন, চেষ্টা করবেন হচ্ছে কোনো না কোনো ভাবে কাজে যেন ইনভলভ থাকেন। আদারওয়াইজ লেভেল 4 করে আপনি এত কষ্ট করে করবেন, করার পরে আপনি কিন্তু যদি এটাকে কাজেই না লাগাতে পারেন তখন একটা স্টেজে নিজেরই মনে হবে কেন আমি করতে গেলাম ট্রেনিংটা। সবসময় মাথায় রাখবেন একটা ট্রেনিং নিচ্ছেন ওটাকে কিভাবে কাজে লাগাতে পারেন, সাথে সাথে ইনভলভ হয়ে যাবেন ট্রেনিংটা নিয়ে কাজে লাগতে, আর সেই কাজের থেকে দেখবেন আপনার নেটওয়ার্কিং তৈরি হয়ে যাবে। একটা ছোট জায়গা থেকে শুরু করেন, নেটওয়ার্কিংটার জন্য একটা ছোট জায়গাও অনেক বড় হয়ে যায় সামটাইমস, ঠিক আছে। সো নেটওয়ার্কিংটা খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল করবেন। সবার হচ্ছে যেহেতু এখানে সবাই প্রফেশনাল কোর্স করছেন, প্রফেশনাল প্ল্যানের বিষয়টা আজকে বুঝলেন, টেকনিক্যাল প্ল্যানের বিষয়টা বুঝলেন, এই সাইটগুলো কি হতে পারে, কিভাবে প্ল্যান করতে পারেন, কোন কোন বিষয় মাথায় রাখবেন, কেন নিজেকে ডেভেলপ করলেন, এই পুরা জিনিসগুলোই কিন্তু আজকে আমাদের 2টা মডিউলের কি ছিল সারমর্ম, ঠিক আছে। তো আজকে আপনাদের 2টা মডিউল শেষ হয়েছে, একটা ইউনিট কিন্তু, হ্যাঁ, একটা ইউনিট আজকে শেষ হলো। কারো কোনো কোশ্চেন থাকলে এখন করবেন, আদারওয়াইজ আমি সেশনটা শেষ করব। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে কিন্তু আমি সেশন শেষ করছি। আপনাদের রেকর্ডিং গুলো কিন্তু আমি দিয়ে দিব, তবে রেকর্ডিং দেওয়ার জন্য কিন্তু আপনাদের এভিডেন্স সবার ডান করা লাগবে, তাহলে আমি প্রিভিয়াস যে রেকর্ডিং গুলো আছে ওগুলোকে ডিলিট করে দিব, হ্যাঁ। আর নেক্সট সেশন যেহেতু হচ্ছে সানডেতে, তো সবাই সানডেতে সময় মতো জয়েন করবেন এবং এভিডেন্স কমপ্লিট করে ফেলবেন, 2 দিন সময় পাচ্ছেন আপনারা, ঠিক আছে। ম্যাডাম এই স্লাইড গুলো দিয়ে দেবেন তো, না স্লাইড? স্লাইড স্যার, হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, সেশন শেষ করে দিব, গতকালটাও দিয়েছি আজকেটাও দিয়ে দিব, আর গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনার নিয়েছি। গ্রুপের থেকে নিয়ে নিন, হ্যাঁ, ড্রাইভে জি দিচ্ছি, ম্যাডাম, নিয়েছি। গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই গ্রুপের থেকে স্লাইডগুলো নিয়ে নেবেন। এগুলো কিন্তু সবই আপনাদের লিংক করা আপনাদের মডিউলের সঙ্গে, ঠিক আছে। এভিডেন্স কি ওই দুটাও দিয়েছেন নাকি, 6 আর 7, সিবিএমএল এরটা আর একটা হলো ইয়েরটা? স্যার আরেকবার একটু বলুন, আমি কি বললাম না শুনতে পারিনি। এভিডেন্স দুইটা যে বাকি ছিল, একটা ছিল সিবিএমএল এর একটা হ্যাঁ হ্যাঁ এভিডেন্স। স্যার, সিবিএলএম ওটা এখন করানো হয়নি, আপনাদের সেশন প্ল্যান আর সিবিএলএমটা আমি আরেকটা সেশনে করাবো, তো ওইটার জন্য হচ্ছে আপনাদের আগে এই পুরোটা শেষ করা লাগবে। জি ম্যাডাম, ঠিক আছে। পুরোটা শেষ করেন কারণ ওটা খুব ইম্পর্টেন্ট। সেশন প্ল্যানের উপরেই আমি একবারে প্রেজেন্টেশন করে ফেলতে বলবো, সো আমি এই জন্য চাচ্ছি একটা সেশন আমি ওই দিনকেই নিব, আপনাদের সেশন প্ল্যান এবং সিবিএলএম এর উপরে। আর সবার আগে হচ্ছে ড্রাইভ খালি করা লাগবে, হ্যাঁ হ্যাঁ, কারণ ওই দুইটা ইম্পর্টেন্ট, তো ওই দুইটার টপিক গুলো বোঝানোর পরে আমি ওটাকে রেকর্ডিংটা রেখে দিব যেন আপনারা সিবিএলএম আর ইয়েটা করতে পারেন, সেশন প্ল্যানটা। তো এই জন্য সবাই অবশ্যই শুক্রবার কালকে শনি আপনারা কিন্তু সময় পাচ্ছেন, 2 দিনের মধ্যে এভিডেন্স যেন সবার হয়ে যায়, এটা নেওয়ার জন্য কোনো কথা হবে না, রেকর্ডিং সব গ্রুপে আছে, সরি ড্রাইভে আছে, সবাই ওখান থেকে নিয়ে করে ফেলবেন। আর সবার যদি হচ্ছে এখন কথা শেষ হয় তাহলে আমি সেশনটা শেষ করে দিচ্ছি অফিসিয়ালি, যার যে প্রবলেম আছে সে শুধু থাকলেই হবে। আসসালামু আলাইকুম সবাইকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। সৌরভ স্যার আছেন স্যার? বলেন এবার আপনার এভিডেন্সের কথা শুনি। ম্যাম তাহলে শেয়ার করি। ম্যাম শেয়ার করব? অবশ্যই আছে, আমি স্টপ যে করিনি না, ইয়েটা, সরি। হ্যাঁ আচ্ছা, এখানে খায়রুল বাশার হামিম স্যার, স্যার আপনি কি সেশনে আছেন যুক্ত? ইউনিট ডেলিভারি প্ল্যানের ওই বিষয়টা একটু আমি দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ স্যার আমি বুঝাচ্ছি, একটা মিনিট। খায়রুল বাশার হামিম স্যারকে, স্যার আপনি কি আছেন সেশনে? ম্যাডাম উনি আমাদের হচ্ছে কেয়ার গিভিং এর একজন ম্যাডাম, ওনার হাজবেন্ডের আইডি থেকে ও উনি আচ্ছা ক্লাস আচ্ছা, করছে। ওকে থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আমি মনে করেছি নতুন একজন স্যার বলেছিল জয়েন করবে, করেছে কিনা সেই জন্য, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। স্যার একটু অপেক্ষা করেন মাহবুব স্যার, আমি আসছি, একটু দাঁড়ান, সৌরভ স্যার এটা দেখিনি। হ্যাঁ সৌরভ স্যার বলেন কি সমস্যা। ম্যাম আপনি এই যে টেকনিক্যাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট প্ল্যানটা এখানে তো হুম, আমাদের পরবর্তীতে যে লেভেলটা করব ওই লেভেল থেকে যে কোনো একটা ইউনিট নিতে বলছিলেন না?
একটা, হ্যাঁ একটা সিএস এর এলিমেন্ট আর পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো বসালেই হবে, এই যে আমি সবগুলো বসানো লাগবে। একটা সিএস এর একটা ইউনিট নিছি, এখন এই নিচে হুম, যেগুলো আছে এগুলো কি সব ডিলিট করে দেবো? হ্যাঁ এগুলো ডিলিট করে দেন, সমস্যা নেই। ওকে ম্যাম, এইটুকু আমি নর্মালি হচ্ছে পুরাটাই মানে আগের সিস্টেম ছিল কি সব পুরা করা, ঠিক আছে। এখন হচ্ছে যেটা সামনে যেটা আসবে সেই অনুযায়ী যেহেতু আমি ইনফরমেশনটা জানি, সেজন্য আপনাদেরকে আমি এবার একটু শেখাচ্ছি হচ্ছে যে আমাদের সিস্টেম হচ্ছে, ধরেন হচ্ছে আমি যে কোনো একটা ইউনিটের উপরেই কি অ্যাসেসমেন্টটা দিতে পারবো, ট্রেনিংটা নিতে পারবো, জি ম্যাম। ঠিক আছে। সো আমি যেহেতু একটা ইউনিটের উপরে ট্রেনিং নিতে পারবো, তাহলে আমি একটা একটা দিয়ে রাখি প্ল্যান, ঠিক আছে, সেই জন্য একটা প্ল্যান দেয়া। বলেন। ম্যাম আর একটু দেখেন, এই যে উপরে হচ্ছে আপনার লেভেল 5 যেটা আছে স্যার ওটা থাকুক, হ্যাঁ ওটার জি কিছু ম্যাম করা ঠিক দরকার আছে নেই। ম্যাম। এইখানে হুম, এইখানে এগুলোর কমেন্ট কি মানে ভালো কমেন্ট দিব নাকি মানে একটু ডিপ টাইপের দেবো? এটা আপনি ধরেন হচ্ছে আপনি নিজেকে অ্যাসেস করছেন, ঠিক আছে। সবার আগে কোশ্চেন যেগুলো আছে, একটা কোশ্চেন আমার পছন্দ না, কোশ্চেন গুলো ঠিক মতো দেওয়া নাই, তো আপনি যেটা করতে পারেন কোশ্চেনও চেঞ্জ করতে পারেন, হ্যাঁ। কিন্তু কোশ্চেন অনুযায়ী কমেন্টস যেগুলো দিবেন না স্যার, একটা বা দুইটা হচ্ছে আপনি নিজেকে অ্যাসেস করছেন না, যে ওই যে আপনার গ্যাপটা আছে বলেই তো আপনি প্ল্যান করছেন যে আগামীতে আপনি ট্রেনিং গুলো করবেন, ঠিক আছে। তো দুইটা বা একটা কমেন্ট হচ্ছে আপনি যে গ্যাপটা দিতে পারেন যে আমার এই জায়গাটাতে ডেভেলপ করা দরকার, আমি এই জিনিসটা ঠিক মতন আমার হয় না, বা আমি জিনিসটাতে আমার প্রবলেম আছে, আমি গ্যাপ গ্যাপ আছে, আমার মনে হয় এই জায়গাটাতে আমার ডেভেলপ করা লাগবে, এরকম ভাবে একটা কমেন্ট বা দুইটা কমেন্ট দিবেন, বাকি সব পজিটিভ দেন, সমস্যা নেই। আর ম্যাম এই 9 থেকে 15 পর্যন্ত যা আছে থাকবে? এখন অ্যাপগুলো চেঞ্জ করতে দিলে আপনারা কেউ করবেন না, এই জন্য আমি দিইনি, ঠিক আছে, শুধু জাস্ট প্রথম দিকে কয়েকটা চেঞ্জ করে দিয়েন। ওকে ম্যাম। ওকে ম্যাম, এটুকুই জানার ছিল, আর কিছু না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, করে ফেলেন হ্যাঁ, জি যে ম্যাম, কদিন পুরাই সময় পাচ্ছেন। কমপ্লিট। ওকে গুড। এই আপনার টাস্ক অ্যানালাইসিসটা একটু দেখি সৌরভ স্যার, কই গেল স্যার? ম্যাম স্টপ করে দিছিলাম। হ্যাঁ অসুবিধা নেই, টাস্ক অ্যানালাইসিসটা দেখি, চেক করে দিয়েছিলাম সৌরভ স্যার, আমার মনে নেই। ম্যাম আপনি তো চেক করছিলেন আগের দিন। ও তাহলে ঠিক আছে, আমি ওই কারটা যেন চেক করে ফিডব্যাক দিয়েছি ও মনে নেই আর, সেই জন্য জিজ্ঞাসা করলাম। যাদেরটা ফিডব্যাক দিয়েছি প্লিজ তারা কিন্তু আবার আমাকে দিয়ে টাস্ক অ্যানালাইসিস চেক করাবেন না, ম্যাম এই যে আমি একবারে লাস্টের দিকে যে আবার করব চেক। তো যদি প্রথম দফা একবার করে ফেলি, হুম ঠিক আছে মনে পড়েছে, ঠিক আছে স্যার, ডান। ইউনিট ডেলিভারি প্ল্যান করে ফেলেন, ইউনিট ডেলিভারি প্ল্যানটা আপনি আর পপু স্যার মিলে বুঝে ঠিক মতন করেন কিন্তু, হ্যাঁ জি ম্যাম। উল্টাপাল্টা করেন না, কারণ হচ্ছে একবারে যখন ভালোভাবে বুঝে করবেন জিনিসটা ফাইনাল হয়ে যাবে। সমস্যা আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে মাহবুব স্যার, বলেন। মাহবুব স্যার আছেন? জি ম্যাডাম, আমার ওই যে ইউনিট ডেলিভারি প্ল্যানের ব্যাপারটা একটু বলতেছিলাম আমি। হুম, কি বলবো স্যার একটু বলুন না।